8 বছর আগে এই তপ্ত পিচঢালা রাস্তা দিয়েই আমি নিঃস্ব হয়ে পালিয়েছিলাম। তখন আমার পকেটে 1 টাকাও ছিল না, কিন্তু পিঠে ছিল অপমানের এক বিশাল পাহাড়। আজ আমি ফিরেছি, তবে সেই অসহায় আরিয়ান হিসেবে নয়, বরং মেজর আরিয়ান হিসেবে। যারা আমাকে সেদিন মিথ্যে অপবাদে কলঙ্কিত করেছিল আর যারা আমার গায়ে থুতু ছিটিয়েছিল, তাদের প্রত্যেকের হিসেব চুকানোর সময় এখন সমাগত। আমার ব্যক্তিগত ডায়েরিতে প্রতিটা অপরাধীর নাম লাল কালিতে লেখা আছে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। খেলা তো মাত্র শুরু হলো। গোধূলির শেষ আলোটুকু যখন ঢাকার আকাশ থেকে মুছে যাচ্ছে, ঠিক তখনই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বেরিয়ে এলো এক দীর্ঘদেহী যুবক। তার পরনে ফিটফাট নেভি ব্লু ব্লেজার আর চোখে কালো সানগ্লাস। হাঁটার প্রতিটি পদক্ষেপে আভিজাত্য আর এক অদ্ভুত কঠোরতাই স্পষ্ট। তাকে ঘিরে আছে 4 জন বডিগার্ড, যারা ক্ষণে ক্ষণে চারপাশ সতর্ক দৃষ্টিতে পর্যবেক্ষণ করছে। সাধারণ মানুষের ভিড়ের মাঝে সে যেন এক জ্বলন্ত আগ্নেয়গিরি। এই সেই আরিয়ান, যাকে 8 বছর আগে নিজের সৎমা আর সৎ ভাইয়ের সাজানো চক্রান্তে ধর্ষণের কলঙ্ক মাথায় নিয়ে গ্রাম ছাড়তে হয়েছিল। আজ সে দেশের অন্যতম ক্ষমতাধর একজন আর্মি অফিসার। তার চোয়ালের হাড় শক্ত হয়ে আছে এক ভয়ঙ্কর প্রতিশোধের নেশায়। সে কোনো দয়া বা ক্ষমা করতে আসেনি, বরং সে এসেছে দীর্ঘদিনের পুঞ্জীভূত অন্যায়ের বিচার করতে। সালাম স্যার, আমি রহমত, সেই পুরনো ড্রাইভার। আপনাকে নিতে এসেছি। চিনতে পেরেছি রহমত কাকা, গাড়ি স্টার্ট দিন। তবে বাড়িতে যাওয়ার আগে আমি একবার আমাদের সেই পুরনো আলিশান বসত ভিটার সামনে দিয়ে যাব। আমি স্বচক্ষে দেখতে চাই আমার নিজের সম্পদ এখন কার দখলে আছে। কালচে রঙের পাজরো গাড়িটা দ্রুত গতিতে বনানীর আভিজাত্য পেরিয়ে শহরের ব্যস্ত রাস্তার বুক চিরে ছুটছে। আরিয়ানের নির্লিপ্ত চোখ জানালার বাইরে স্থির হয়ে থাকলেও তার অবচেতন মন বারবার ফিরে যাচ্ছে সেই বিভীষিকাময় রাতে। সেই রাতের কথা মনে পড়লে এখনো তার ধমনীতে রক্ত টকবক করে ফুটে ওঠে। তার নিজের সৎমা আর সৎ ভাই সজল মিলে এক জঘন্য নাটক সাজিয়েছিল। পাড়ার লোকজন সেদিন তাকে জানোয়ার বলে গালি দিয়েছিল। আর তার জন্মদাতা বাবা, তিনি তো ছেলের কোনো কথা বিশ্বাসই করেনি, বরং লোকলজ্জার ভয়ে তাকে এক কাপড়ে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন। বাবা, আপনি কি আজ খবর পেয়েছেন যে আপনার সেই চরিত্রহীন ছেলেটা ফিরে এসেছে? আমি জানি আপনি এখন পক্ষাঘাতগ্রস্ত হয়ে বিছানায় পড়ে ধুঁকছেন, আর আপনার সেই অতি আদরের স্ত্রী আর তার গুণধর ছেলে সজল আমার পৈতৃক সম্পত্তি দুহাতে লুটে পুটে খাচ্ছে। কিন্তু আপনাদের এই সুখের দিন ফুরিয়ে এলো বলে। গাড়িটা গিয়ে থামলো ধানমন্ডির একটা বিশাল ডুপ্লেক্স বাড়ির সামনে। গেটের উপর নেমপ্লেটে এখন বড় করে লেখা আছে সজল ভিলা। আরিয়ান গাড়ি থেকে নামলো না, সে কেবল জানালার গ্লাসটা একটু নামিয়ে বাড়িটার দিকে ঘৃণার দৃষ্টিতে তাকিয়ে রইল। ঠিক সে মুহূর্তে গেট দিয়ে হাসতে হাসতে বেরিয়ে আসতে দেখা গেল এক যুবতীকে। মেয়েটার নাম মিম। আরিয়ানের একসময়ে বাগদত্তা যে বিপদের দিনে আরিয়ানের পাশে থাকা তো দূরের কথা, তাকে অপমান করে সজলের হাত ধরেছিল। আরে সজল, শোনো না, তুমি এত চিন্তা করছো কেন? তোমার বাবার সব প্রপার্টি তো এখন তোমার নামে রেকর্ড করা হয়ে গেছে। ওই আপদটা তো নিশ্চিত এতদিন না খেতে পেয়ে কোনো ড্রেনে মরে পড়ে আছে। এখন আমরা শান্তিতে এই সাম্রাজ্য ভোগ করব। মিম, তোমার স্মৃতিশক্তি দেখছি অনেক বেশি দুর্বল হয়ে গেছে। ওই আপদটা মরে ভূত হয়নি মিম, বরং তোমার জম হয়ে ফিরে এসেছে। খুব শীঘ্রই তোমার এই হাসি মাখা মুখটা ফ্যাকাশে হয়ে যাবে। আরিয়ান ড্রাইভারকে নির্দেশ দিল সোজা হোটেলের দিকে যেতে। সে এখনই সরাসরি কারোর ওপর ঝাঁপিয়ে পড়বে না। সে শিকারী বাঘের মতো ধৈর্য ধরে জাল বুনবে, যাতে করে সব কয়টা ইঁদুর একসাথে খাঁচায় ধরা পড়ে। পরের দিন সকালে আরিয়ান পূর্ণ সামরিক পোশাকে নিজেকে সজ্জিত করলো। তার কাঁধের উজ্জ্বল স্টারগুলো ঘরের আলোতে চিকচিক করছে। আজকের গন্তব্য তার সেই পুরনো এলাকা, যেখানে তাকে প্রকাশ্যে রাস্তায় কান ধরে উঠবোস করানো হয়েছিল। আজ যখন এই ইউনিফর্ম পরে তোমাদের সামনে গিয়ে দাঁড়াবো, তখন দেখব কার কত বড় কলিজা আছে আমার দিকে আঙুল তোলার। ক্ষমতার আসল দাপট কাকে বলে তা আজ আমি হাতে কলমে বুঝিয়ে দেব।
আরিয়ানের জিপ গাড়ি যখন সেই এলাকায় প্রবেশ করলো তখন চারিদিকে এক থমথমে নিস্তব্ধতা নেমে এলো। সাধারণ মানুষ বিস্ময়ে বিমূঢ় হয়ে তাকিয়ে রইল এই রাজকীয় জিপের দিকে। গাড়ি থেকে আরিয়ান যখন তার ভারী বুট জুটো ঠুকে মাটিতে নামলো তখন উপস্থিত জনতা যেন পাথর হয়ে গেল। জিপ থেকে নামতেই এলাকার তথাকথিত প্রভাবশালী মাতব্বররা গদগদ হয়ে এগিয়ে এলেন। তাদের সারিতে সজলও আছে, যে এখন নিজেকে এলাকার বড় নেতা দাবি করে। আসসালামু আলাইকুম স্যার, আপনি হঠাৎ আমাদের এই সাধারণ এলাকায়? আমরা ধন্য হয়ে গেলাম স্যার। আমাদের কোনো সেবা করার সুযোগ দিলে কৃতজ্ঞ থাকব। সেবা তো অবশ্যই হবে সজল, অনেক যত্নের সাথে সেবা করা হবে। তুমি কি আমায় চিনতে পারছো না? একটু ভালো করে তাকিয়ে দেখো তো, এই মুখটা তোমার চেনা কিনা? আরিয়ান, তুই এইখানে এই পোশাকে কিভাবে? তোর ওই নোংরা জবান দিয়ে আমার নাম উচ্চারণ করার দুঃসাহস কিভাবে হলো সজল? আমি এখন এই দেশের একজন গর্বিত মেজর আরিয়ান, আর তুই তো সেই একই রকম নোংরা নর্দমার কীট হয়ে আছিস। তোর কি মনে আছে 8 বছর আগে তুই আমাকে পুলিশে ধরিয়ে দিয়ে কি অপবাদ দিয়েছিলি? সেই প্রতিটি শব্দের মূল্য আজ তোকে কড়াই গন্ডায় বুঝিয়ে দেব। সজলের সারা শরীর তখন জ্বরের রোগীর মতো থরথর করে কাঁপছে। আশেপাশে যেসব মানুষ সেদিন আরিয়ানকে জানোয়ার বলে মারধর করেছিল তারা এখন মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে আছে। আরিয়ানের তীক্ষ্ণ চোখের দৃষ্টিতে এক ভয়ঙ্কর আগুন জ্বলছে। এই আগুনে সে পুড়িয়ে ছারখার করতে চায় সব অন্যায়, সব মিথ্যাচারকে। আরিয়ানের সেই প্রতিশোধের মিশন কেবল শুরু হলো। সে খুব ভালো করেই জানে যে সঠিক বিচার পেতে হলে শক্তি আর বুদ্ধির সমন্বয় প্রয়োজন। সে আর এক মুহূর্ত সময় নষ্ট করতে রাজি নয়। রহমত কাকা, গাড়ি স্টার্ট দিন। আজকের জন্য এই মৃত্যু ভয়টুকুই ওদের জন্য যথেষ্ট। কাল থেকে শুরু হবে চূড়ান্ত অ্যাকশন। একে একে সবাইকে অন্ধকার কুঠুরিতে পাঠাবো, যারা সেদিন সেই সাজানো ধর্ষণের নাটকে মূল ভূমিকা পালন করেছিল। আমি ফিরে এসেছি মানেই এখন বিচারের সূর্য উঠবে। গাড়ি স্টার্ট নিল আর আরিয়ান পেছনের আয়নায় দেখল সজল ভয়ে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। আরিয়ানের ঠোঁটের কোণে তখন ক্রূর হাসির রেখা ফুটে উঠল, কিন্তু এই হাসি কেবল তুফানের আগের স্তব্ধতা। আসল নাটক তো এখনো শুরুই হয়নি। পরবর্তী ধাপে সে তার জন্মদাতা বাবার মুখোমুখি হবে এবং তাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে যে তার বড় ছেলে অপয়া নয়, বরং তার গর্ব ছিল। আরিয়ানের ভেতরে থাকা সেই প্রতিশোধ পরায়ণ যুবক আজ পুরো শহরটাকে নিজের হাতের মুঠোয় নিতে প্রস্তুত। হোটেলের অন্ধকার ঘরে আরিয়ান একাকী বসে আছে। ল্যাপটপের নীল আলোয় তার মুখটা অদ্ভুত দেখাচ্ছে। জানালার বাইরে বৃষ্টির শব্দ ছাপিয়ে তার মাথায় ঘুরপাক খাচ্ছে 8 বছর আগে সেই অভিশপ্ত রাত। সজল আর রাহেলা বেগম যখন চক্রান্তের জাল বিছিয়েছিল তখন আরিয়ান বুঝতেই পারেনি তার খুব কাছের মানুষগুলোই তার পেছনে ছুরি মারতে পারে। সেই রাতে কি ঘটেছিল তা নিয়ে আজও মানুষের মনে ধোঁয়াশা রয়ে গেছে। সেদিনে সেই মেয়েটিকে ছিল, তার পরিচয় আজও অনেকের কাছে অজানা। সজল ভেবেছিল সে সব প্রমাণ মিটিয়ে দিয়েছে, কিন্তু সে জানে না যে সত্যের এক ভয়াবহ দিক আছে যা সময়ের সাথে সাথে আরও শক্তিশালী হয়। রহমত কাকা, আপনি কি জানেন সেই রাতে মেয়েটি কেন হুট করে উধাও হয়ে গিয়েছিল? পুলিশ যখন তাকে খুঁজতে গিয়েছিল তখন সে বেমালুম গায়েব হয়ে গিয়েছিল। মানুষ ভেবেছিল আমি তাকে ভয় দেখিয়ে সরিয়ে দিয়েছি, কিন্তু আসল রহস্য তো অন্য জায়গায়। সজল সেদিন কেবল আমাকে ফাঁসায়নি, সে আরও বড় কোনো গেমে জড়িয়েছিল যার খেসারত এখনো এই শহর দিচ্ছে। আমি আর্মি ইন্টেলিজেন্সে থাকাকালীন এমন কিছু ফাইল দেখেছি যা সরাসরি সজলের এই বাগানবাড়ির সাথে কানেক্টেড। সেই ফাইলের নাম ছিল কোড এক্স। স্যার, আপনি কোড এক্স এর কথা বলছেন? আমি তো জানতাম ওটা কেবল একটা গুজব। এলাকার মানুষ বলে রাতের বেলায় বাগানবাড়ি থেকে কান্নার শব্দ আসে, কিন্তু কেউ কাউকে কখনো ঢুকতে বা বের হতে দেখা যায় না। সজল ইদানিং খুব বেশি নার্ভাস থাকে। সে মাঝে মধ্যেই একা একা বিড়বিড় করে, কার সাথে যেন কথা বলে, যেন কেউ একজন সবসময় তাকে অনুসরণ করছে। রহস্য কেবল সেখানেই না রহমত কাকা। মিম কেন সজলকে বিয়ে না করে বছরের পর বছর এই বাড়িতে পড়ে আছে? আপনারা ভাবেন ওরা সুখে আছে, কিন্তু পর্দার আড়ালের গল্পটা অনেক বেশি নোংরা। মিম সজলকে ভালোবাসে না, সে সজলকে ব্ল্যাকমেইল করছে।
কি নিয়ে ব্ল্যাকমেল করছে সেটা জানতে পারলেই এই সাম্রাজ্য তাসের ঘরের মতো ভেঙে পড়বে। আর আমার এই ইউনিফর্মের পেছনে থাকা লড়াইটা কেবল ট্রেনিংয়ের গল্প নয়। আমি যখন বর্ডার এরিয়ায় পোস্টিংয়ে ছিলাম তখন এক বৃদ্ধের দেখা পেয়েছিলাম, যিনি আমাকে একটি ডায়েরি দিয়েছিলেন। সেই ডায়েরিতে আমার বাবার নামে এমন কিছু লেখা আছে যা পড়লে আপনার পায়ের তলার মাটি সরে যাবে। আরিয়ান উঠে দাঁড়ালো। তার চোখে এখন প্রতিশোধের চেয়েও বড় কোনো সত্য উদ্ঘাটনের তৃষ্ণা। সে আলমারি থেকে একটি ছোট্ট ডিভাইস বের করলো। এটি একটি অ্যান্ড ডিভাইস সিগন্যাল ট্র্যাকার। সে জানে সজল আজ রাতে কোনো এক বিশেষ ব্যক্তির সাথে দেখা করতে যাবে, যার পরিচয় আজ পর্যন্ত কেউ জানতে পায়নি। আরিয়ান কালো জ্যাকেটটা গায়ে জড়িয়ে নিঃশব্দে হোটেলের পেছনে দরজা দিয়ে বেরিয়ে গেল। তার প্রতিটি পদক্ষেপ ছিল মাপা। সে জানে তাকে ফলো করা হচ্ছে। অন্ধকার গলি দিয়ে হাঁটার সময় সে লক্ষ্য করলো একটি কালো গাড়ি তাকে অনুসরণ করছে। এসো, তোমাদের জন্যই তো আমি অপেক্ষা করছি। 8 বছর আগে তোমরা আমাকে একা পেয়েছিলে, কিন্তু আজ তোমরা জানো না তোমাদের পেছনে কে আছে। যারা ভাবছে তারা আমাকে পাহারা দিচ্ছে, তারা আসলে নিজের মরণ ফাঁদে পা দিচ্ছে। সজল, তোমার ওই গোপন পার্টনারকে আজ আমি টেনে বের করবই। আরিয়ান গাড়ি নিয়ে শহরের উপকণ্ঠে এক পরিত্যক্ত গুদামের সামনে এসে থামলো। সেখানে কোনো আলো নেই, কেবল ঝিঝি পোকার ডাক। হঠাৎ এক দীর্ঘশ্বাস শোনার মতো শব্দ হলো। আরিয়ান পকেট থেকে একটা টর্চ বের করে দেওয়ালে আলো ফেলতেই দেখলো সেখানে রক্ত দিয়ে লেখা ফিরে এলে কেন। আরিয়ান ঘাবড়ালো না, বরং সে ধীর স্থিরভাবে গুদামের ভেতরেই ঢুকে গেল। সেখানে দেখতে পেল একটি পুরনো টেবিলের উপর 8 বছর আগে সেই মেয়েটির একটি ছবি পড়ে আছে, যার উপর লাল কালিতে ক্রস চিহ্ন দেওয়া। তার মানে সে এখনো বেঁচে আছে। সজল তাকে মেরে ফেলার নাটক করেছিল মাত্র। যদি তাই হয় তবে এই রহস্যের জাল আরো গভীর। সেই মেয়েটি হতে পারে আমার নির্দোষ হওয়ার একমাত্র জীবন্ত সাক্ষী। কিন্তু সে কোথায়? কেন তাকে লুকিয়ে রাখা হয়েছে? ঠিক তখনই গুদামের ভারী লোহার দরজাটা বাইরে থেকে বন্ধ হয়ে যাওয়ার শব্দ হলো। আরিয়ান বুঝলো সে কোনো বড় ফাঁদে পা দিয়েছে, কিন্তু তার মুখের ভয়ের বদলে এক চিলতে হাসি ফুটে উঠল। সে হাতঘড়ির একটি বাটন টিপতেই পুরো গুদাম এলাকাটা ড্রোন ক্যামেরার আওতায় চলে এলো। উপর থেকে ভেসে এলো হেলিকপ্টারের যান্ত্রিক আওয়াজ। আরিয়ান জানতো তারা তাকে এখানে নিয়ে আসবে, আর এটাই ছিল তার পরিকল্পনা। তাদের আস্তানায় ঢুকে তাদেরই পাতা খাতে তাদের বন্দি করা। খেলা তো এখন শুরু হলো। যারা অন্ধকারে লুকিয়ে থেকে রাজত্ব করছিল তাদের এবার আলোতে আসার সময় হয়েছে। সজল, তুমি যা লুকিয়ে রেখেছ তা আজ পুরো দুনিয়ার সামনে আসবে। মেজর আরিয়ান কখনো বিনা প্রস্তুতিতে ময়দানে নামে না। এই গুদামটা কেবল একটা শুরু। এর নিচে কি আছে তা দেখার জন্য তুমি কি প্রস্তুত? লেজের এক কোণ থেকে একটি গোপন সুড়ঙ্গের মুখ বেরিয়ে এলো। সেখান থেকে অদ্ভুত এক নীল আলো বিচ্ছুরিত হচ্ছে। আরিয়ান বন্দুকটা শক্ত করে ধরে সুড়ঙ্গের দিকে এগিয়ে গেল। রহস্যের প্রতিটি পরত খুলতে শুরু করেছে। 8 বছর আগে সেই মিথ্যা অপবাদ কেবল একটি বাহানা ছিল। আসল উদ্দেশ্য ছিল আরিয়ানকে তার পথ থেকে সরিয়ে দেওয়া। কিন্তু কেন? সেই কেনর উত্তর খুঁজতে আরিয়ান এখন অন্ধকারের গভীরে নামছে। সুড়ঙ্গের ভেতর জমাট বাঁধা অন্ধকার। দেওয়াল বেয়ে চুইয়ে পড়ছে নোনা জল। আরিয়ানের হাতে থাকা শক্তিশালী টর্চের আলো সেই অন্ধকারকে চিরে সামনে এগোচ্ছে। কিছু দূর যাওয়ার পর সে থমকে দাঁড়ালো। সামনে একটা বিশাল লোহার খাঁচা, যার ভেতরে স্তূপ করে রাখা আছে শত শত পুরনো ফাইল আর কিছু ভাঙা ইলেকট্রনিক্স ডিভাইস। আরিয়ান একটা ফাইলের উপর ধুলো ঝেড়ে আলো ফেলতেই তার চোখ কপালে উঠল। ফাইলের উপর বড় বড় করে লেখা আছে পুনর্জন্ম। তার নিচে আরিয়ানের বাবার সই, যে বাবাকে আরিয়ান আজীবন একজন সৎ ব্যবসায়ী হিসেবে জেনে এসেছে। তার সই এমন একটা অন্ধকার সুড়ঙ্গর গোপন নথিতে কি করছে? এটা অসম্ভব। বাবা তো কখনো এসবের সাথে যুক্ত থাকতে পারেন না। তবে কি রাহেলা বেগম বাবাকেও কোনো মরণ ফাঁদে আটকে রেখেছেন? সজল কি কেবল শিখণ্ডী হিসেবে সামনে কাজ করছে? এই সুড়ঙ্গের শেষ কোথায় আমি দেখেই ছাড়ব। রহস্যের জাল যত গভীর হচ্ছে ততই মনে হচ্ছে 8 বছর আগের সেই রাতের ঘটনা কেবল কোনো সাধারণ পারিবারিক বিবাদ ছিল না। ওটা ছিল আমাকে এই সত্য থেকে দূরে রাখার একটি সুপরিকল্পিত চাল।
আরিয়ান সুড়ঙ্গর আরো গভীরে প্রবেশ করলো। হঠাৎ তার কানে এলো এক অদ্ভুত শব্দ। কেউ যেন খুব নিচু স্বরে কোনো এক প্রাচীন সুরে গুনগুন করে গাইছে। শব্দটা অনুসরণ করে এগোতেই সে দেখলো সুড়ঙ্গর শেষ মাথায় একটা ছোট্ট ঘর, যা কাঁচ দিয়ে ঘেরা। সেই কাচের ঘরের ভেতরে আবছা আলোয় দেখা যাচ্ছে এক নারীকে। তার চুলে পাক ধরেছে, পরনে জীর্ণ পোশাক। নারীটি দেওয়ালে একমনে কিছু একটা লিখে চলেছে। আরিয়ান টর্চের আলো ঘরের উপর ফেলতে স্তম্ভিত হয়ে গেল। সেই নারী আর কেউ নয়, 8 বছর আগে সেই মেয়েটি শায়লা, যাকে পুরো দুনিয়া জানে সে মারা গেছে। শায়লা, তুমি বেঁচে আছো? কিন্তু কিভাবে? সজল তো আদালতকে মেডিকেল রিপোর্ট দেখিয়েছিল যে তুমি বিষপানে আত্মহত্যা করেছো। তবে এই বন্দিশালা কেন? শায়লা, আমার দিকে তাকাও। আমি আরিয়ান। আমাকে চিনতে পারছো? শালা ধীরে ধীরে মাথা তুলল। তার চোখে কোনো আবেগ নেই, কেবল গভীর এক শূন্যতা। সে আরিয়ানের দিকে তাকে এক অদ্ভুত হাসি দিল। কাচের উপর হাত রেখে সে ফিসফিস করে বলল, আরিয়ান, তুমি এখানে এসে ভুল করেছো। ওরা তোমাকে আসতে দিয়েছে কারণ ওরা চায় না তুমি বাইরে ফিরে যাও। এই সুড়ঙ্গ কোনো সাধারণ লুকোনোর জায়গা নয়, এটা একটা ল্যাবরেটরি। তোমার বাবা সজলের হাতের পুতুল ছিলেন না আরিয়ান? সজল ছিল তোমার বাবার হাতের পুতুল। এই সত্যটা নিতে পারবে তো? তুমি কি বলছো এসব? বাবা কেন এমন করবেন? তিনি তো আমাকে নিজের হাতে বাড়ি থেকে বের করে দিয়েছিলেন। তিনি তো আমাকে ঘৃণা করতেন। তুমি মিথ্যে বলছো শায়লা। সজল তোমাকে দিয়ে এসব বলানোর নাটক করছে। তোমার বাবা তোমাকে বের করে দিয়েছিলেন তোমাকে বাঁচাতে আরিয়ান। তিনি জানতেন যারা এই প্রজেক্টের পেছনে আছে তারা তোমার ক্ষতি করবে, কিন্তু তুমি মেজর হয়ে ফিরে এসে ওদের কাজ সহজ করে দিলে। এখন তুমি ওদের সব থেকে বড় হাতিয়ার। ওই যে দেখো কোনার সিসিটিভি ক্যামেরাটা, ওরা তোমাকে দেখছে আরিয়ান। তোমার প্রতিটি পদক্ষেপ ওরা রেকর্ড করেছে। সজল আজ রাতে যে বিশেষ ব্যক্তির সাথে দেখা করতে যাবে সে আর কেউ নয়, সে তোমার বাবার এক সময়ের ব্যবসায়িক পার্টনার, যাকে সবাই মৃত বলে জানে। আরিয়ানের মাথার ভেতর যেন হাজারটা বজ্রপাত একসাথে শুরু হলো। সে নিজের অজান্তে পেছনের দিকে সরে এলো। ঠিক তখনই পুরো সুড়ঙ্গের লাল আলো জ্বলতে শুরু করলো এবং সাইরেন বেজে উঠল। সুড়ঙ্গের উপর থেকে সজলের অট্টহাসি শোনা গেল। মাইকে সজলের কণ্ঠস্বর ভেসে এলো, স্বাগত মেজর সাহেব, আপনি ঠিক জায়গাতেই এসেছেন। আমি জানতাম আপনার মেধা আপনাকে ঠিক এখানে টেনে আনবে। মিম এখন আমার বাবার বেডরুমে বসে এক বিশেষ ইনজেকশন পুশ করেছে। আপনি কি বাঁচাতে চান আপনার বাবাকে, নাকি এই শায়লার সাথে এই সুড়ঙ্গে সমাধি হতে চান? সজল, তোর সাহস তো কম না। তুই ভাবছিস আমি একা এসেছি? আমার এক ইশারাতে পুরো এলাকা ধুলোয় মিশিয়ে দেওয়ার ক্ষমতা আমি রাখি। তোর এই গোলক ধাঁধা দিয়ে আমাকে আটকে রাখা যাবে না। মিমকে বল ইঞ্জেকশনটা সরাতে, না হলে আজ এই সুড়ঙ্গই তোর কবরে পরিণত হবে। আরিয়ান পকেট থেকে একটা রিমোট বের করলো, কিন্তু সজলের হাসি থামলো না। সজল বলল, রিমোটটা কাজ করবে না আরিয়ান, এখানে কোনো সিগন্যাল পৌঁছতে পারে না। আমরা জ্যামার অন করে দিয়েছি। এখন কেবল একটা অপারেশন আছে। ওই টেবিলের ওপর একটা নীল রঙের ফাইল আছে, ওইটাতে সই করো আর নিজেকে সঁপে দাও আমাদের প্রজেক্টে। না হলে ঠিক 10 মিনিট পর এই সুড়ঙ্গে বিষাক্ত গ্যাস ছেড়ে দেওয়া হবে। আমাকে শান্ত থাকতে হবে। ওরা যা বলছে তার সবটা সত্য নাও হতে পারে। শায়লা কেন এখানে বন্দি? বাবা কেন আমাকে বাঁচাতে চেয়েছিলেন? আর মিমের আসল উদ্দেশ্য কি? যদি বাবা এই প্রজেক্টের সাথে যুক্তই থাকেন, তবে কেন তিনি আজ পক্ষাঘাতগ্রস্ত? রহস্যের জটলাগুলো জট পাকিয়ে যাচ্ছে। কিন্তু আমি মেজর আরিয়ান, আমি হারের আগে হার মানব না। আরিয়ান লক্ষ্য করলো শায়লা ইশারায় মেঝের এক বিশেষ টাইলসের দিকে ইঙ্গিত করছে। সেখানে ছোট্ট করে একটা কোড লেখা আছে, 1056। আরিয়ান বুঝলো এটাই হয়তো বেরিয়ে যাওয়ার একমাত্র পথ। কিন্তু শায়লা কি বন্ধু নাকি শত্রুর চর? কেন সে আরিয়ানকে সাহায্য করছে? হঠাৎ সুড়ঙ্গের দেওয়াল থেকে গ্যাস বের হতে শুরু করলো। আরিয়ানের হাতে সময় খুব কম। একদিকে তার বাবার জীবন, অন্যদিকে নিজের অস্তিত্ব আর এই বিশাল ষড়যন্ত্রের পর্দা ফাঁস করা। আরিয়ান টাইলসের ওপরে কোডটা প্রেস করতে সুড়ঙ্গের একদিকে দেওয়াল সরে গেল, কিন্তু ওপাশে যা ছিল তার জন্য আরিয়ান মোটেও প্রস্তুত ছিল না। ওপাশে দাঁড়িয়ে আছে ইউনিফর্ম পরা এক যুবক, নাম আদনান। আর আশ্চর্যের বিষয় হলো আদনানের মুখটা হুবহু আরিয়ানের প্রকৃতি।
আদনান, তুমি কে? আমার মতো দেখতে কেন তুমি? আমি আসল আরিয়ান। তুমি তো কেবল একটা এক্সপেরিমেন্ট, যা ৮ বছর ধরে ল্যাবে তৈরি হয়েছে। তোমার স্মৃতি, তোমার রাগ, তোমার প্রতিধ্বনি সবটাই প্রোগ্রাম করা। তুমি মেজর নও আরিয়ান, তুমি কেবল একটা ছায়া। আরিয়ানের পৃথিবীটা দুলতে শুরু করলো। তার চোখের সামনে নিজের অতীত, নিজের পরিশ্রম, নিজের ইউনিফর্ম সব ঝাপসা হয়ে আসতে লাগলো। তবে কি মেজর আরিয়ান কোনো রক্ত মাংসের মানুষ নয়, নাকি এটা সজলের সাজানো কোনো মায়া? আদনান নামের এই যুবকটি কি তবে সব রহস্যের মূল? আদনান, তুমি যাই বলো না কেন, আমি এসব বিশ্বাস করি না। আমার শরীরের প্রতিটি ক্ষত চিহ্ন, আমার প্রতিটি ঘাম আর রক্তের বিনিময়ে অর্জিত এই পরিচয় কোনো ল্যাবের পরীক্ষা হতে পারে না। সজল তোমাকে শিখিয়ে পড়িয়ে পাঠিয়েছে যাতে আমার মানসিক শক্তি ভেঙে দেওয়া যায়। কিন্তু তুমি জানো না একজন সৈনিককে প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার ট্রেনিং কিভাবে দেওয়া হয়। এই সুড়ঙ্গ আর তোমার এই মায়াজাল আজ আমি চুরমার করে দেব। আদনানের মুখে সেই একই স্থির এবং যান্ত্রিক হাসি। সে ধীর পায়ে আরিয়ানের দিকে এগিয়ে আসতে লাগলো। সুড়ঙ্গের ভেতর গ্যাসের ঘনত্ব বাড়ছে। আরিয়ানের নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, কিন্তু তার হাতে গ্রিপ বন্দুকের উপর আরো শক্ত হলো। ঠিক সেই মুহূর্তে শায়লা কাছের ঘরের ভেতর থেকে চিৎকার করে উঠল। সে ইশারায় দেখালো আদনানের গলার নিচে একটা ছোট্ট চিপের মতো কিছু একটা জ্বলছে। আরিয়ান মুহূর্তের মধ্যেই পরিস্থিতি বিশ্লেষণ করলো। এই আদনান কোনো মানুষ নয়, বরং এটি অত্যন্ত উন্নত মানের একটি রোবোটিক হিউম্যানয়েড। সজলের পেছনে থাকা সেই অদৃশ্য শক্তি অনেক দূর এগিয়ে গেছে। আরিয়ান, তুমি লজিক দিয়ে চিন্তা করো। ৮ বছর আগে তুমি যখন জেল থেকে বের হয়েছিলে, তখন তোমার সাথে ঠিক কি ঘটেছিল? তোমার কি সেই পাহাড়ি রাস্তার অ্যাক্সিডেন্টের কথা মনে আছে, যেখানে তুমি মৃত বলে ঘোষিত হয়েছিলে? তোমার ব্রেন ডেড হয়ে গিয়েছিল। আমাদের এই প্রজেক্টের জন্য তোমাকে বেছে নেওয়া হয়েছিল। তোমার স্মৃতিগুলো রিস্টোর করা হয়েছে, কিন্তু তোমার শরীরটা এখন আমাদের টেকনোলজির অংশ। তুমি চাইলেই এই সিস্টেমে আমাদের সাহায্য করতে পারো। যথেষ্ট হয়েছে আদনান। যদি আমি তোমাদের টেকনোলজিও হয়ে থাকি, তবে সেই টেকনোলজির কন্ট্রোল এখন আমার হাতে। আমি কোনো প্রোগ্রাম করা রোবট নই। আমি একজন মানুষ যার হৃদয়ে এখনো প্রতিশোধের আগুন জ্বলছে। আরিয়ানার এক মুহূর্ত দেরি না করে আদনানের গলার ওই চিপ লক্ষ্য করে নিখুঁত নিশানায় গুলি ছুড়ল। এক তীব্র যান্ত্রিক আওয়াজ করে আদনান থমকে দাঁড়ালো। তার চোখ থেকে নীল আলো বের হতে শুরু করলো এবং মুহূর্তের মধ্যে সে অকেজো হয়ে মেঝেতে পড়ে গেল। আরিয়ান দ্রুত শায়লার কাছের ঘরটা ভেঙে তাকে বের করে নিয়ে এলো। সুড়ঙ্গর এক কোণে থাকা ল্যাপটপ সে তুলে নিল, যেখানে প্রজেক্ট পুনর্জন্মের সব ডেটা ব্যাকআপ করা আছে। এখন তাকে দ্রুত এই সুড়ঙ্গ থেকে বের হতে হবে, কারণ সেলফ ডিস্ট্রাকশন মোড অন হয়ে গেছে। আরিয়ান, জলদি চলো। সজল আর মিম এখন তোমার বাবার ঘরে। তারা কেবল তোমার বাবাকে মারতে চায় না, তারা তোমার বাবার ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করে আন্তর্জাতিক ব্যাংকের এক বিশাল ট্রানজ্যাকশন কমপ্লিট করতে চায়। মিম আসলে কোনো সাধারণ মেয়ে নয়, সে বিদেশের এক গোয়েন্দা সংস্থার এজেন্ট হিসেবে কাজ করেছে। সজল তাকে ব্যবহার করেছে। ভাবলেও আসলে মিমই সজলকে নাচিয়ে সব করিয়েছে। আরিয়ান শায়লাকে নিয়ে সেই গোপন টাইলসের পথ দিয়ে বেরিয়ে এলো। বাইরে বেরোতেই সে দেখলো আকাশটা মেঘে ঢাকা। সে দ্রুত তার স্পেশাল ফোর্সকে সিগন্যাল দিল। কয়েক মিনিটের মধ্যেই হেলিকপ্টার আর কমান্ডো দল পুরো এলাকা ঘিরে ফেলল। আরিয়ানার সময় নষ্ট না করে নিজের গাড়িতে উঠে বসলো। তার গন্তব্য এখন সালাম মেনশন, যেখানে তার পক্ষঘাতগ্রস্ত বাবা মরণাপন্ন অবস্থায় মিমের হাতে পুতুল হয়ে আছেন। আরিয়ানের ভেতরে এখন দ্বিমুখী লড়াই। একদিকে নিজের অস্তিত্বের প্রশ্ন, আর অন্যদিকে পরিবারকে বাঁচানোর দায়বদ্ধতা। রহমত কাকা, গাড়ি যত দ্রুত সম্ভব চালান। মিমকে আজ আমি জ্যান্ত কবর দেব। সজলকে তো আগেই পুলিশ নিয়েছে, কিন্তু মিমকে আমি নিজের হাতে বিচার করব। ও আমার আবেগ নিয়ে খেলছে, আমার পরিবারকে ধ্বংস করেছে। আজ আর কোনো দয়া নয়। সালাম ম্যানশনের ভিতর তখন পিনপতন, নিস্তব্ধতা। আরিয়ান কমান্ডারদের নিয়ে বাড়ির পেছনের দিক দিয়ে প্রবেশ করলো। ড্রয়িং রুমে কেউ নেই। সে ধীর পায়ে তার বাবার ঘরের দিকে এগোতে লাগলো। দরজার একটু আড়াল থেকে সে দেখলো মিম হাতে একটা সিরিঞ্জ নিয়ে তার বাবার দিকে তাকিয়ে কুরুর হাসছে।
বিছানায় শয্যাশায়ী বৃদ্ধ বাবা কেবল অসহায় চোখে তাকিয়ে আছেন। তার চোখের কোণে জল। তিনি হয়তো বলতে চাইছেন যে তিনি লজ্জিত তার ছেলের সাথে করা ব্যবহারের জন্য। আরিয়ান, কি ভেবেছো মেজর হয়ে সব জয় করে নেবে? ও তো জানে না ও একটা মৃত মানুষকে সজল আর আমি এতদিন বাঁচিয়ে রেখেছি কেবল এই দিনটার জন্য। আঙ্কেল এবার শান্তিতে ঘুমান। আপনার সব প্রপার্টি আর এই কোডগুলো এখন আমার। সজলকে আমি অলরেডি পুলিশের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করতেছি, যাতে ও আমার পথের কাঁটা না হয়। মিম, তোমার খেলা এখানেই শেষ। হাত থেকে সিরিঞ্জটা ফেলে দাও, না হলে আমার এই বুলেট তোমার কপাল চিরে চলে যাবে। আরিয়ানের হঠাৎ আবির্ভাবে মিম চমকে গেল। সে তার লুকানো অস্ত্র বের করতে চাইল, কিন্তু আরিয়ানের ক্ষিপ্ততার কাছে সে কিছুই না। আরিয়ান এক লাথি মেরে মিমের হাত থেকে অস্ত্রটা ফেলে দিল এবং তাকে দেওয়ালে চেপে ধরল। আরিয়ানের চোখের মনি তখন আগুনের মতো জ্বলছে। মিম ভয়ে কাঁপতে শুরু করলো। সে বুঝতে পেরেছে আরিয়ান সব জেনে গেছে। ঠিক তখনই ঘরের কোণ থেকে এক অদ্ভুত ছায়া বেরিয়ে এলো। সেই ছায়ার হাতে থাকা ড্যাগারটা মিমের দিকে নয়, বরং আরিয়ানের দিকে তাক করা। শাইলা, তুমি কেন আমার দিকে অস্ত্র তাক করে আছো? কারণ মিম আমার বস নয় আরিয়ান, আমি মিমের বস। এই পুরো গেমটার মাস্টার মাইন্ড আমি। সজল আর রাহেলা বেগম তো কেবল ছোটখাটো চোর। আসল খেলা তো এই প্রজেক্ট পুনর্জন্ম নিয়ে, যা তোমার বাবা আর আমি মিলে শুরু করেছিলাম। কিন্তু তোমার বাবা মাঝপথে সরে যেতে চেয়েছিলেন বলে তাকে এই অবস্থায় আসতে হয়েছে। এখন তোমার এই ইউনিফর্ম আর মেধা আমাদের প্রজেক্টের সাকসেস রিপোর্ট। আরিয়ান এক অদ্ভুত গোলক ধাঁধায় পড়ে গেল। যাকে সে বাঁচাতে এলো সে শাইলা কি তবে তার আসল শত্রু? শাইলার চোখে সেই শূন্যতা এখন এক ভয়ঙ্কর খুনের নেশায় পরিণত হয়েছে। আরিয়ানের বাবা কি সত্যি অপরাধী ছিলেন? রহস্যের জটলাগুলো যখন আরো বেশি জটিল হয়ে উঠল, আরিয়ান বুঝতে পারল এই ষড়যন্ত্রের গভীরতা আর তার ভাবনার চেয়েও অনেক বেশি। শাইলা হাতের ড্যাগার আরিয়ানের বুকে ঠিক কয়েক ইঞ্চি দূরে স্থির হয়ে আছে। ঘরের পরিবেশটা হঠাৎ করে বরফ শীতল হয়ে গেল। আরিয়ান নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না যে শাইলাকে সে এতক্ষণ নির্যাতিত ভেবে উদ্ধার করে আনলো, সে এখন তার জীবন নেওয়ার জন্য তৈরি। মিম তখন দেওয়ালের এক কোণে দাঁড়িয়ে শাইলার নির্দেশের অপেক্ষা করছে। আরিয়ানের বাবা বিছানায় শুয়ে কেবল অস্পষ্ট গুঙ্গানি তুলছেন। তার চোখ দিয়ে অঝরে জল পড়তেছে। ঠিক সেই মুহূর্তে পুরো বাড়ির বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেল। চারপাশ বিদ্ঘুটে অন্ধকার। আরিয়ান, অন্ধকারে লুকিয়ে বাঁচার চেষ্টা করো না। এই বাড়ির প্রতিটা ইঞ্চি আমার চেনা। মিম, জেনারেটর অন করো। ওর খেলা আজ এখানেই শেষ করতে হবে। হঠাৎ জানালার কাঁচ ভেঙে কেউ একজন ঝড়ে বেগে ঘরের ভেতর প্রবেশ করলো। নিখুঁত নিশানায় একটা স্মোক গ্রেনেড ফাটানো হলো আর ধোঁয়ায় পুরো ঘর আচ্ছন্ন হয়ে গেল। অন্ধকারের মাঝে কেবল দপদপ করে কয়েকটা লাল লেজার লাইট দেখা গেল। শাইলা কিছু বুঝে ওঠার আগেই এক অদৃশ্য শক্তির আঘাতে তার হাতের ড্যাগারটা ছিটকে দূরে পড়ে গেল। কেউ একজন অত্যন্ত ক্ষিপ্ততার সাথে আরিয়ানকে ধাক্কা দিয়ে মেঝের উপর শুইয়ে দিল এবং তার কানের কাছে ফিসফিস করে বলল, চুপ থাকুন মেজর, বেকআপ চলে এসেছে। আপনি কে? শাইলাকে ধরুন, ও পালানোর চেষ্টা করছে। ধোঁয়া একটু পরিষ্কার হতে দেখা গেল ঘরের মাঝখানে দাঁড়িয়ে আছে এক তরুণী। পরনে ব্ল্যাক ট্যাকটিক্যাল জ্যাকেট, হাতে আধুনিক সাইলেন্সার লাগানো পিস্তল। তার চোখের চাহনিতে এক শীতলতা আর আত্মবিশ্বাস। সে আর কেউ নয়, ইন্টারপোলের স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের আন্ডারকভার এজেন্ট অহনা। আরিয়ানের জীবনের এই জটিল সমীকরণে অহনার এন্ট্রি পুরো গল্পের মোড় ঘুরিয়ে দিল। শাইলা আর মিম তখন অহনা লেজার লাইটের নিশানা হয়ে হাত তুলে দাঁড়িয়ে আছে। শায়লা ম্যাডাম, আপনার প্রজেক্ট পুনর্জন্মের ফাইলগুলো অলরেডি আমাদের সার্ভারে আপলোড হয়ে গেছে। আপনি ভেবেছিলেন আরিয়ানকে ট্র্যাপে ফেলে আপনি পার হয়ে যাবেন। আমি গত 2 বছর ধরে এই প্রজেক্টের পেছনে ছায়ার মতো লেগে আছি। মেজর আরিয়ান, আপনি জাগে আপনার বাবা ভাবছেন রহস্যটা আসলে তার চেয়েও গভীর। তবে এই বিষকন্যাদের ঠান্ডা করা দরকার। তুমি কে? এখানে ঢোকার সাহস কিভাবে হলো তোমার? তুমি জানো না আমার পেছনে কারা আছে? আমি কে সেটা তোমার বস শায়লা খুব ভালো করেই জানে। আর তোমাদের পেছনে যারা আছে তারা এখন সবাই আমার টিমের হেফাজতে। মিম, তোমার গোয়েন্দাগিরি আজ এখানেই শেষ।
সজলকে তো আরিয়ান পুলিশে দিয়েছে, কিন্তু তোমার আসল গন্তব্য হলো ব্ল্যাক সেল। আরিয়ান, আপনি কি এখন বুঝতে পারছেন না শায়লা কেন এই নাটক সাজিয়েছে? শায়লা আসলে আপনার বাবার পার্টনারের মেয়ে ছিল না, ও ছিল এই প্রজেক্টের মূল ইনভেস্টরদের একজন। অহনা, আপনি আমাকে এসব কেন বলছেন? আপনি কি জানেন আমার অতীত সম্পর্কে? শাইলা দাবি করছে আমি কেবল একটা এক্সপেরিমেন্ট। এটা কি সত্যি? আরিয়ান, আয়নার সামনে তাকান। আপনার রক্ত কোনো ল্যাবের কেমিক্যাল নয়। শায়লা আপনাকে মানসিকভাবে ভেঙে দেওয়ার জন্য আপনাকে তৈরি করেছিল। আদনান একটা ক্লোন ছিল যা আপনার ডিএনএ থেকে তৈরি, কিন্তু আপনি আসল আরিয়ান। আপনার বাবা আপনাকে বের করে দিয়েছিল কারণ তিনি জানতেন শায়লা আপনাকে দিয়ে একটা সুইসাইডাল মিশনে কাজ করাতে চাইছিল। শায়লার এই ল্যাবরেটরিতে আপনার মতো আর অনেককে বন্দি করে রাখা হয়েছিল। আমি অহনা আপনাকে এই অন্ধকার থেকে বের করার দায়িত্ব নিয়েছি। শায়লা তখন পাগলের মতো হাসতে শুরু করলো। সে অহনার দিকে তাকিয়ে বলল, অহনা, তুমি কি ভেবেছো তুমি জিতে গেছো? আরিয়ানের বাবা শরীরে যে ইঞ্জেকশন মিম দিয়েছে তার অ্যান্টিডোট কেবল আমার কাছে আছে। তুমি আমাকে গ্রেপ্তার করলে ওনাকে বাঁচাতে পারবে না। আরিয়ান, তোমার বাবার প্রাণ এখন আমার হাতের মুঠোয়। এবার বলো, তুমি কি তোমার এই নতুন নায়িকার কথা শুনবে নাকি আমার পায়ে পড়বে? শায়লা, তোমার এই ব্যাকআপ প্ল্যানটা বেশ পুরনো। মিম যে এই সিরিঞ্জটা নিয়েছিল ওটা আমি আগেই বদলে দিয়েছিলাম। ওটা ছিল সাধারণ স্যালাইন ওয়াটার। তোমার অ্যান্টিডোট এখন আর প্রয়োজন নেই। আরিয়ান, আপনার বাবা এখন বিপদমুক্ত। এখন সিদ্ধান্ত আপনার। আপনি কি এদের আইনের হাতে তুলে দেবেন নাকি নিজের হাতেই বিচার করবেন? অহনা, আপনি আজ আমার কেবল জীবন বাঁচাননি, আমার অস্তিত্বের সংকট দূর করেছেন। আমি মেজর হিসেবে শপথ নিয়েছি আইনের শাসন প্রতিষ্ঠা করার। তাই শাইলা আর মিমের বিচার হবে দেশের সর্বোচ্চ আদালতে। এদের প্রতিটি চক্রান্তের জবাব আমি দেব। কমান্ডারেরা ঘরে ঢুকে শায়লা আর মিমকে গ্রেপ্তার করে নিয়ে গেল। ঘরটা এখন শান্ত। অহনা আরিয়ানের কাছে এগিয়ে গিয়ে তার কাঁধে হাত রাখলো। আরিয়ান দেখলো অহনার চোখের গভীরে এক অদ্ভুত মায়া লুকিয়ে আছে। অহনা আরিয়ানের সামনে একটি নীল রঙের পাসপোর্ট বাড়িয়ে দিয়ে বলল, আপনার বাবা এই দেশেই থাকবেন, কিন্তু আপনাকে এখন আমার সাথে যেতে হবে। প্রজেক্ট পুনর্জন্মের শেকড় অনেক দূরে বিস্তর। আপনি কি তৈরি মেজর আরিয়ান এক নতুন মিশনে আমার পার্টনার হতে? আমি তৈরি অহনা। যে আগুন আমার ভেতরে জ্বলেছিল তা এখন থেকে কেবল ন্যায়ের জন্য জ্বলবে। আপনি ঠিক সময় না এলে হয়তো আজ আমি নিজেই নিজেকে হারিয়ে ফেলতাম। আরিয়ান তার বাবার দিকে তাকালো। বাবা এখন শান্তিতে ঘুমাচ্ছেন। আরিয়ানের মনে হলো 8 বছরের এক দীর্ঘ বিভীষিকা আজ শেষ হতে চলেছে। কিন্তু অহনার এই আবির্ভাব আরিয়ানের জীবনে কেবল এক নতুন অধ্যায় শুরু করলো না, বরং তাকে এক নতুন রহস্যের দিকে নিয়ে গেল। সালাম ম্যানশনের বাইরে আকাশে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। সারা রাত চলে যাওয়ায় ভয়ঙ্কর ঝড়টা থেমে গেল। আরিয়ানের মনের ভেতরে ঝড় যেন আরো তীব্র হয়েছে। মিমার শায়লাকে পুলিশ ও ইন্টারপোলের বিশেষ দল নিয়ে যাওয়ার পর বাড়িটা এখন মৃত্যুপুরীর মতো নিস্তব্ধ। ড্রয়িং রুমের সোফায় বসে আছে অহনা। তার সামনে রাখা ল্যাপটপে তখনও কিছু ডেটা ট্রান্সফার হচ্ছে। আরিয়ান তার বাবা সালাম সাহেবের ঘরের দরজায় দাঁড়িয়ে তাকিয়ে আছে ঘুমন্ত মানুষটার দিকে, যে বাবাকে সে সারা জীবন ঘৃণা করে এসেছে। আজ সেই মানুষটার অসাধ্য দেখে তার বুক ফেটে যাচ্ছে। আরিয়ান ধীর পায়ে ড্রয়িং রুমে এসে অহনার মুখোমুখি দাঁড়ালো। অহনা, আপনি কে সেটা আমি জানি, কিন্তু কেন আপনি আমাকে সাহায্য করতে এত ঝুঁকি নিলেন সেটা এখনো আমার কাছে পরিষ্কার নয়। ইন্টারপোল কি তবে আগে থেকেই জানতো যে বাংলাদেশে বসে শাইলা আর আমার বাবা এমন কোনো প্রজেক্ট চালাচ্ছেন? আর আপনি যে বললেন আমি ক্লোন নই, সেই নিশ্চয়তা আপনি কিভাবে দিচ্ছেন? আরিয়ান, বসুন। আপনার সব প্রশ্নের উত্তর আজ আমি দেব, কারণ আপনার এখন শান্ত থাকা খুব জরুরি। আমি ইন্টারপোলে জয়েন করার আগে এই প্রজেক্ট পুনর্জন্মের উপর থিসিস করেছিলাম। আপনার বাবা সালাম সাহেব একজন তুখোড় বিজ্ঞানী ছিলেন, কিন্তু তিনি বুঝতে পারেননি যে তার ইনভেনশন একদিন শায়লার মতো মানুষের হাতে পড়ে মরণাস্ত্রে পরিণত হবে। শায়লা আপনার ডিএনএ চুরি করেছিল যখন আপনি প্রথমবার জেলখানায় ছিলেন। আদনানকে তৈরি করা হয়েছিল আপনাকে রিপ্লেস করার জন্য। সজল কেবল চেয়েছিল সম্পত্তি, কিন্তু শায়লা চেয়েছিল এমন একটা আর্মি অফিসার যে হবে সুপার হিউম্যান এবং যার কোনো ইমোশন থাকবে না। কিন্তু আপনি সেই ল্যাবের অংশ নন আরিয়ান, আপনি একজন সার্ভাইভার।
আপনার ভেতরে যে জেদ আর দেশপ্রেম, সেটা কোনো ল্যাবে তৈরি করা সম্ভব নয়। তাহলে আদনান যে আমাকে পাহাড়ি রাস্তার সেই অ্যাক্সিডেন্টের কথা বলল, আমার মনে আছে আমি রক্তাক্ত অবস্থায় পড়েছিলাম এবং তারপর সব অন্ধকার হয়ে গিয়েছিল। সেই স্মৃতিটা কি তবে মিথ্যে? স্মৃতিটা সত্য আরিয়ান, কিন্তু তার পরের অংশটা সাজানো। শায়লা আপনাকে সেই পাহাড় থেকে তুলে এনেছিল চিকিৎসার জন্য নয়, বরং পরীক্ষা করার জন্য। কিন্তু আপনার উইল পাওয়ার এত বেশি ছিল যে আপনি ওদের ড্রাগের প্রভাব কাটিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়েছিলেন। তারপর আপনি নিজের পরিচয় বদলে সেনাবাহিনীতে যোগ দেন। শায়লা তখন আপনাকে হন্যে হয়ে খুঁজেছিল, কিন্তু মেজর হওয়ার পর আপনি ওদের ধরাছোঁয়ার বাইরে চলে যান। তাই ওরা সজলকে ব্যবহার করে আপনাকে আবার বাড়িতে ফিরিয়ে এনেছিল, যাতে আপনাকে বন্দি করা যায়। আমি আপনাকে অনেক দিন ধরে ট্র্যাক করছিলাম, কারণ আমি জানতাম আপনি একমাত্র ব্যক্তি যিনি এই চক্রকে ভেতর থেকে ধ্বংস করতে পারবেন। আরিয়ান জানালার দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। তার সারা জীবনের লড়াইটা যেন এক নিমিষেই ছোট হয়ে গেল। সে ভাবতো সে একাই সব করেছে, কিন্তু পদ্মার আড়াল থেকে অহনার মতো কেউ তাকে পাহারা দিচ্ছিল। ঠিক এই সময় রহমত কাকা ঘরে ঢুকলেন, তার হাতে এক কাপ গরম চা। রহমত কাকা আরিয়ানের দিকে তাকিয়ে এক অদ্ভুত দৃষ্টিতে হাসলেন। স্যার, আপনি ছোটবেলা থেকেই জেদি ছিলেন, কিন্তু আজ আপনার এই মেজর ইউনিফর্ম দেখে আমার খুব তৃপ্তি লাগছে। তবে স্যার, অহনা ম্যাডাম যা বলছে তা কেবল অর্ধেক সত্য, বাকি অর্ধেক এই বাড়িতেই কোথাও লুকিয়ে আছে। সালাম সাহেব, আলমারির পেছনে একটা লকার আছে, যার চাবি আপনার মা মারা যাওয়ার আগে আমাকে দিয়ে গিয়েছিলেন। তিনি বলেছিলেন যেদিন আরিয়ান ফিরে আসবে সেদিন যেন এটা তাকে দেই। মায়ের দেওয়া লকার আপনি আগে বলেননি কেন রহমত কাকা? সময় হয়নি স্যার। শায়লা আর মিম এই বাড়িতে প্রতিটা দেওয়ালে আড়ি পেতে বসেছিল, আজ তারা নেই, তাই আমি আপনাকে এটা দিচ্ছি। আরিয়ান রহমত কাকার কাছ থেকে ছোট্ট রূপালী চাবিটা নিল। সে দ্রুত তার বাবার ঘরে গেল এবং আলমারির পেছনে সেই গোপন লকারটা খুলল। ভেতরে একটা পুরনো ডায়েরি আর একটা মেমোরি চিপ রাখা আছে। আরিয়ান ডায়েরিটা খুলতে দেখল তার মায়ের হাতে লেখা। সেখানে লেখা আছে, আরিয়ান, যদি তুমি এই লেখাটা পড়ো তবে জানবে তোমার বাবা সালাম সাহেব অপরাধী নন। তিনি কেবল শায়লার বাবার কাছে ঋণী ছিলেন বলে এই প্রজেক্ট শুরু করেছিলেন, কিন্তু পরে যখন তিনি ভয়াবহতা বুঝতে পারেন তখন তিনি নিজেকে পরাঘাতগ্রস্ত হওয়ার অভিনয় করেন, যাতে তাকে দিয়ে আর কাজ করানো না যায়। তিনি 8 বছর ধরে এই বিছানায় শুয়ে অভিনয় করছেন কেবল তোমাকে বাঁচানোর জন্য। বাবা, আপনি তবে সব জানতেন? আপনি অভিনয় করছিলেন? আমি আপনাকে কত ভুল বুঝেছি। ঠিক সেই মুহূর্তেই বিছানা থেকে একটা হাত আরিয়ানের হাতটা জাপটে ধরল। আরিয়ান চমকে তাকিয়ে দেখল সালাম সাহেব চোখ মেলে তাকিয়ে আছেন। তার চোখে এখন আর সেই শূন্যতা নেই, বরং এক গভীর ক্ষমা আর মমতা। সালাম সাহেব ধীর স্বরে কথা বলতে শুরু করলেন। আরিয়ান, আমার বাবা, আমাকে ক্ষমা করিস। তোকে সেই রাতে বাড়ি থেকে বের না করলে শায়লা তোকে জ্যান্ত রাখতো না। আমি চেয়েছিলাম তুই এমন শক্তিশালী হ যাতে কেউ তোর ক্ষতি করতে না পারে। আজ তোকে এই ইউনিফর্মে দেখে আমার সব কষ্ট সার্থক হলো। বাবা, আপনি কথা বলতে পারছেন? আমি ভেবেছিলাম মিম আপনাকে ইনজেকশন দিয়ে চিরতরে স্তব্ধ করে দিয়েছে। অহনা মা অনেক আগেই এসে সব ব্যবস্থা করে দিয়েছিল। ও আমাকে শিখিয়ে দিয়েছিল সব সহ্য করতে। আরিয়ান, এই চিপটার ভেতরে শায়লার সব ইনভেস্টরদের লিস্ট আছে, যারা বিদেশের বিভিন্ন সরকারে উচ্চ পদে বসে আছে। এটা ইন্টারপোলকে দে, এই পৃথিবীটাকে বাঁচা। অহনা দরজায় দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। তার চোখেও আজ জল। সে এগিয়ে এসে আরিয়ানের পাশে দাঁড়ালো। আরিয়ান উঠে দাঁড়িয়ে অহনার দিকে তাকালো। তার ভেতরে এখন আর কোনো দ্বিধা নেই। সে জানে তার লক্ষ্য কি। আরিয়ান, আমাদের হাতে সময় কম। শায়লার গ্রেপ্তারের খবর পাওয়ার পর ওরা বাকি পার্টনাররা এখন গা ঢাকা দেওয়ার চেষ্টা করছে। আমাদের পরবর্তী মিশন ইউরোপে। আপনি কি সালাম সাহেবকে এই অবস্থায় রেখে আমার সাথে যেতে পারবেন? বাবা এখন নিরাপদ। রহমত কাকা আর আমাদের স্পেশাল টিম এখানে থাকবে। অহনা, আমি তৈরি। যারা আমার পরিবারকে নিয়ে খেলেছে, যারা হাজার হাজার মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে, তাদের শেকড় উপড়ে না ফেলা পর্যন্ত মেজর আরিয়ান থামবে না। তবে চলুন, আমাদের প্লেন 2 ঘন্টা পর টেক অফ করবে। আজ থেকে আমরা কেবল পার্টনার নই, আমরা এই অন্যায়ের বিরুদ্ধে এক অজেয় শক্তি।
আরিয়ান তার বাবা সালাম সাহেবকে জড়িয়ে ধরে বিদায় নিল। সে যখন বাড়ির প্রধান ফটক দিয়ে বেরিয়ে আসছিল তখন সকালে সূর্যটা টকটকে লাল হয়ে উঠেছে। আরিয়ানের কাঁধের স্টারগুলো সেই রোদে আরো বেশি উজ্জ্বল দেখাচ্ছে। গাড়িতে ওঠার আগে সে একবার পেছনে তাকালো। সালাম ম্যানশন এখন আর কোনো রহস্যের আস্তানা নয়, বরং এক মূর্তির ঘর। অহনা ড্রাইভিং সিটে বসে আরিয়ানের দিকে তাকিয়ে মুচকি হাসলো। আরিয়ান সিট বেল্ট বেঁধে নিয়ে সামনের দিকে তাকালো। তার জীবনের আসল যুদ্ধটা কেবল শুরু হতে যাচ্ছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে দাঁড়িয়ে আছে একটি বিশেষ সামরিক বিমান। ইঞ্জিনের গর্জন চারপাশের বাতাসকে ভারী করে তুলেছে। আরিয়ান এখন আর সেই আবেগপ্রবণ যুবক নয় যে কিছুক্ষণ আগে তার বাবার কাছে কেঁদেছিল। এখন তার পরনে ব্ল্যাক কমন্ডো, ট্যাকটিক্যাল গিয়ার, কোমরে হোলিস্টার আর চোখে সেই পরিচিত কালো সানগ্লাস। তার হাঁটার ভঙ্গিতে এখন ফুটে উঠেছে একজন মেজরের অদম্য অ্যাটিটিউড। অহনা তার পাশে এসে দাঁড়ালো, তার হাতে একটা অত্যাধুনিক ট্যাবলেট। আরিয়ান, খবর এসেছে। শায়লার প্রধান ইনভেস্টর দ্য ঘস্ট এখন থাইল্যান্ডের এক ব্যক্তিগত দ্বীপে গা ঢাকা দিয়েছে। সে জানে আপনি আর আমি ওর পেছনে লেগেছি। সে নিজেকে বাঁচাতে পুরো দ্বীপে মার্সেনারি সেনাবাহিনী মোতায়েন করেছে। মার্সেনারি? ওরা টাকার জন্য লড়ে, আর আমি লড়ি আমার অস্তিত্ব আর ন্যায়ের জন্য। অহনা, ওদের বলে দিন মেজর আরিয়ান কোনো দ্বীপে বেড়াতে যাচ্ছে না। আমি যাচ্ছি মৃত্যু পরোয়ানা নিয়ে। আমার টার্গেট ফিক্সড, আর আমার বুলেটে কোনো ক্ষমা নেই। বিমানটি যখন মেঘের বুক চিরে থাইল্যান্ডের দিকে উঠছে, আরিয়ান তখন তার বিশেষ সাবমেশিন গানটি চেক করে নিচ্ছে। তার চোখে দৃষ্টি স্থির এবং তীক্ষ্ণ। কয়েক ঘন্টা পর রাতের অন্ধকারে তারা সেই ব্যক্তিগত দ্বীপের কাছাকাছি পৌঁছালো। চারিদিকে উত্তাল সমুদ্র আর দ্বীপের উপর বসানো উচ্চ ক্ষমতা সম্পন্ন সার্চ লাইট। আরিয়ান, আমরা প্যারাশুটে করে ড্রপ করব, কিন্তু নিচের নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত কড়া। লেজার সেন্সর আর অটোমেটিক টার্গেট গান দিয়ে পুরো সৈকত ঢাকা। সেই জন্যই তো আমরা সরাসরি সৈকতে নামবো না। অহন, আপনি পূর্ব দিক থেকে ডাইভারশন ক্রিয়েট করুন। আমি উত্তর দিকের পাহাড় দিয়ে ভেতরে ঢুকবো। মনে রাখবেন, আজ রাতে এই দ্বীপে কোনো আলো জ্বলবে না। আমি অন্ধকারে রাজত্ব করতে আসছি। আরিয়ান বিমান থেকে ঝাঁপ দিল। বাতাসের গতিবেগকে উপেক্ষা করে সে নিখুঁতভাবে পাহাড়ের চূড়ায় ল্যান্ড করলো। নিচে দেখা যাচ্ছে ঘোস্টের বিলাসবহুল বাংলো, যেখানে সশস্ত্র পাহাড়দাররা টহল দিচ্ছে। আরিয়ান তার সাইলেন্সার লাগানো পিস্তলটা বের করলো। কোনো কথা নেই, কোনো সতর্কবাণী নেই। নিখুঁত নিশানায় ট্র্যাগার চাপলো আরিয়ান। চোখের পলকেই দুজন পাহাড়দার নিঃশব্দে লুটিয়ে পড়ল। এখানে কেউ ঢুকেছে, অ্যালার্ট অ্যালার্ট। অ্যালার্ট দিয়ে লাভ নেই, কারণ তোমাদের জম অলরেডি তোমাদের সামনে দাঁড়িয়ে আছে। আরিয়ানের অ্যাকশন শুরু হলো। একের পর এক গার্ড এগিয়ে আসছে, কিন্তু আরিয়ানের ক্ষিপ্ততার সামনে কেউ দাঁড়াতে পারছে না। সে কেবল বন্দুক ব্যবহার করছে না, তার মার্শাল আর্ট মুভগুলো ছিল দেখার মতো। একজনের হাত মুচড়ে বন্দুক কেড়ে নিয়ে সে অন্যজনকে আঘাত করলো। তার প্রতিটি মুভমেন্ট ছিল পাওয়ারফুল আর ক্যালকুলেটেড। বাংলোর ভেতরে থাকা দ্য ঘোস্ট সিসিটিভিতে আরিয়ানের এই তাণ্ডব দেখে ভয়ে ঘামতে শুরু করলো। মেজর আরিয়ান, থামুন। আপনি যা চাইবেন আমি তাই দেব। টাকা, ক্ষমতা, যা চান। 8 বছর আগে যখন আমাকে মিথ্যা কলঙ্ক দেওয়া হয়েছিল, তখন কি তোমার এই টাকা আমাকে সম্মান ফিরিয়ে দিতে পেরেছিল? ঘোস্ট, আজ তোমার কোনো ডিল কাজ করবে না। আমি টাকা নিতে আসিনি, আমি এসেছি হিসেব মেলাতে। তোমার প্রতিটা বুলেট, প্রতিটা চক্রান্তের দাম আজ তোমার রক্ত দিয়ে মেটাতে হবে। আরিয়ান বাংলোর প্রধান দরজায় লাথি মেরে ভেঙে ভেতরে ঢুকলো। সেখানে আরো ডজন খানেক সশস্ত্র মার্সেনারি তাকে ঘিরে ধরল, কিন্তু আরিয়ানের চোখের ভয়ে লেশ মাত্র নেই। সে দুহাতে দুটো পিস্তল নিয়ে এক ভয়ঙ্কর অ্যাকশন সিকোয়েন্স শুরু করলো। ড্রাইভিং দিয়ে মেঝেতে গড়িয়ে এসে নিশানায় গুলি ছুটতে লাগলো। ধোঁয়া আর বারুদের গন্ধে ঘর ভরে গেল। মাত্র 3 মিনিটের মাথায় পুরো হলরুম নিস্তব্ধ হয়ে গেল। মেঝেতে পড়ে আছে সব কয়টা গার্ড। আরিয়ান দাঁড়িয়ে তার জ্যাকেটে ধুলো ঝালো এবং ঘোস্টের অফিসের দিকে ধীর পায়ে এগিয়ে গেল। ঘোস্ট, বেরিয়ে আসো। ইঁদুরের মতো গর্তে লুকিয়ে থেকে লাভ নেই। আজ তোমার এই দ্বীপ তোমার শেষ ঠিকানা হবে। আরিয়ান যখন অফিসের ভেতর ঢুকলো, দেখলো ঘোস্ট একটা গোপন সুড়ঙ্গ দিয়ে পালানোর চেষ্টা করছে। আরিয়ান এক দৌড়ে গিয়ে তার গলা চেপে ধরলো এবং এক আছাড় দিয়ে তাকে মাটিতে ফেললো। আরিয়ানের বট্ট জুতো এখন ঘোস্টের বুকের ওপর। তুমি ভেবেছিলে টাকার জোরে তুমি ধরাছোঁয়ার বাইরে থাকবে?
তুমি জানো না একজন আর্মি অফিসারের তেজ কতটা ভয়ঙ্কর হতে পারে। অহনা, সিগন্যাল দিন, ব্যাকআপ টিমকে বলুন আইল্যান্ড এখন আমাদের দখলে। চমৎকার অ্যাকশন ছিল আরিয়ান। আমি জানতাম আপনার অ্যাটিটিউডই হবে ওদের সব থেকে বড় ভয়। ঘোস্টের সব মেইন সার্ভার আমি হ্যাক করেছি। প্রজেক্ট পুনর্জন্মের সব রাঘব বোয়ালদের তথ্য এখন আমাদের হাতে। তোমাদের মতো আবর্জনাদের জায়গা ডাস্টবিনে নয়, বরং জেলের অন্ধকার কুঠুরিতে। কিন্তু তার আগে তোমার থেকে আমার কিছু ব্যক্তিগত তথ্য জানার আছে। আরিয়ানের চোখে সেই প্রতিহিংসা এখন এক বিচারকের মূর্তিতে রূপ নিয়েছে। কিন্তু হঠাৎ বাংলোর বাহিরের দিক থেকে এক বিশাল বিস্ফোরণের শব্দ হলো। অহনা আর আরিয়ান দুজনেই চমকে উঠল। দ্বীপের চারপাশ কাঁপিয়ে যখন বিশাল বিস্ফোরণটা হলো, তখন বাংলোর কাছের জানালাগুলো ভেঙে চুরমার হয়ে গেল। আগুনে লেলিহান শিখা আকাশের দিকে ধাবিত হচ্ছে। আরিয়ান মেঝের উপর ঘোস্টের বুকে পা দিয়ে দাঁড়িয়েছিল, কিন্তু ঝটকা সামলাতেই সে কিছুটা পিছিয়ে এলো। অহনা দ্রুত জানালার কাছে গিয়ে বাইরে তাকালো। তার চোখের মনি স্থির হয়ে গেল। দ্বীপের ঠিক দক্ষিণ দিক থেকে যোগাযোগ টাওয়ার আর হেলিকপ্টার প্যাডটা এখন জ্বলন্ত ধ্বংসস্তূপ। তার মানে পালানোর সব রাস্তা সুপরিকল্পিতভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। অহনা, পজিশন নিন। এটা কোনো বাইরের হামলা নয়, বরং এটা সেলফ ডিস্ট্রাকশন সিস্টেম হতে পারে, অথবা অন্য কেউ আমাদের এখানে কবর দিতে চাইছে। ঘস্ট, এই বিস্ফোরণের মানে কি সত্যি? কথা বলো, না হলে তোমার মাথার খুলি আমি এখনই উড়িয়ে দেব। আমি তো আগেই বলেছিলাম মেজর সাহেব, আপনি বড় ভুল করেছেন। আমি তো কেবল এই প্রজেক্ট একটা মুখোশ ছিলাম। আসল নিয়ন্ত্রক তো অনেক বেশি শক্তিশালী। তারা চায় না আপনি বা অহনায় এখান থেকে জ্যান্ত ফিরে যান। এই দ্বীপের নিচে টনটন বিস্ফোরক রাখা আছে। আপনারা আমার সাথে পড়ে ছাই হয়ে যাবেন। মরে আমি যাব না ঘোস্ট, বরং মরবে তোমার এই নোংরা সাম্রাজ্য। অহনা, আমাদের হাতে আর কতক্ষণ সময় আছে? আরিয়ান, সিস্টেম বলছে পুরো দ্বীপটা 10 মিনিটের মধ্যে পানির নিচে চলে যাবে। সব কানেকশন বিচ্ছিন্ন। আমাদের ব্যাকআপ টিম এই বিস্ফোরণের কারণে দ্বীপে ল্যান্ড করতে পারবে না। আমাদের নিজেদেরই পথ খুঁজে নিতে হবে। আরিয়ান এক মুহূর্ত সময় নষ্ট করলো না। তার ভেতরে থাকা সেই মারকুটে আর্মি অফিসারের সত্তা এখন আরো জাগ্রত। সে ঘোস্টকে টেনে হিঁচড়ে নিয়ে বাংলার পেছনের দিকে দৌড়াতে শুরু করলো। চারিদিকে শুধু আগুনের গোল্লা পড়ছে। আরিয়ানের অ্যাটিটিউড এখন দেখার মতো। তার চেহারায় ভয় ছিটেফোঁটা নেই, বরং এক অদম্য জেদ ফুটে উঠেছে। পথে কয়েকজন অবশিষ্ট গার্ড তাদের আটকানোর চেষ্টা করলো, কিন্তু আরিয়ান যেন এক জীবন্ত তুফান। সে এক হাতে সাব মেশিন গান চালাচ্ছে আর অন্য হাতে ঘোস্টকে নিয়ন্ত্রণ করছে। তার প্রতিটি বুলেট নিখুঁতভাবে শত্রুর কপাল ভেদ করে যাচ্ছে। অহনা, ওই দেখুন, পাহাড়ের ঢালে একটা ছোট স্পিড বোট ঢাকা দেওয়া আছে। ওটাই আমাদের শেষ ভরসা। আপনি আগে যান, আমি কভার দিচ্ছি। আগুনের তাপ বাড়ছে। আরিয়ান লক্ষ্য করলো পাহাড়ের উপর থেকে বড় বড় পাথর ধসে পড়ছে। সে অহনাকে পাহাড় দিয়ে বোটের কাছে নিয়ে গেল, কিন্তু ঠিক তখনই পাহাড়ের ওপর থেকে একজন রহস্যময় ব্যক্তিকে দেখা গেল। তার পরনেও সামরিক পোশাক, কিন্তু মুখে মাস্ক। সে হাতে থাকা স্নাইপার রাইফেল দিয়ে আরিয়ানের দিকে নিশানা তাক করলো। আরিয়ান, নিচে নামুন। স্নাইপার! আরিয়ান সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে মাটিতে স্লাইড করে সরে গেল। স্নাইপারের বুলেটটা ঠিক তার কানের পাশ দিয়ে চলে গেল। আরিয়ান বুঝলো এই স্নাইপার সাধারণ কেউ নয়। সে দ্রুত পজিশন নিয়ে স্নাইপারের দিকে পাল্টা গুলি ছুড়ল। স্নাইপারটি পাথরের আড়ালে লুকিয়ে পড়ল। আরিয়ান তার অ্যাকশন মোডে ফিরে এসে বুক টান টান করে দাঁড়িয়ে চিৎকার করে উঠল। কাপুরুষের মতো ওপর থেকে গুলি চালানো বন্ধ করো। ক্ষমতা থাকলে সামনে আসো। মেজর আরিয়ানকে থামানোর মতো বুলেট এখনো পৃথিবীতে তৈরি হয়নি। স্নাইপারটি মাস্ক খুলে নিচে লাফিয়ে পড়ল। আরিয়ান অবাক হয়ে দেখল এটা আর কেউ নয়, বরং আদনানের সেই উন্নত সংস্করণ, যা সুরঙ্গে দেখা গিয়েছিল। তবে এর শরীরে কোনো যান্ত্রিক ভাব নেই। এটি অনেক বেশি নিখুঁত আর শক্তিশালী। আরিয়ান, আমি তো কেবল একটি রোবট নই, বরং আমি তোমার সব মেমোরির ব্যাকআপ। তুমি যা ভাবো আমি তা জানি। তোমার পরবর্তী মুভ কি হবে তাও আমার জানা। তুমি এই দ্বীপ থেকে যেতে পারবে না। অনেক হয়েছে মেমোরির খেলা। এবার দেখবে আসল হাড় মাংসের মানুষের শক্তি। টেকনোলজি দিয়ে লড়াই করা যায়, কিন্তু দেশপ্রেম আর জিত তৈরি করা যায় না। অহনা, আপনি বোট স্টার্ট দিন। আমি এই যান্ত্রিক জঞ্জালটাকে
শেষ করে আসছি। শুরু হলো এক অসম লড়াই। আদনানের গতি মানুষের চেয়েও দ্রুত, কিন্তু আরিয়ানের অভিজ্ঞতা তার চেয়েও অনেক বেশি। আরিয়ান তার মার্শাল আর্টার কমান্ডো ট্রেনিংয়ে সেরা মুভগুলো ব্যবহার করতে শুরু করলো। আদনানের এক সজোরে ঘুষিতে আরিয়ানের ঠোঁটের কোণ ফেটে রক্ত পড়তে লাগলো, কিন্তু আরিয়ান হাসলো। সেই হাসি ছিল তার ক্রূর আর ভয়ঙ্কর। সে আদনানের পা ধরে এক আছাড় মারল এবং তার কোমরে থাকা একটা ছোট্ট গ্রেনেড আদনানের জ্যাকেটে গেঁথে দিল। আলবিদা আদনান। মানুষের অনুকরণ করা সহজ, কিন্তু মানুষের মতো লড়াটা অনেক কঠিন। আরিয়ান এক দৌড়ে স্পিড বোর্ডে লাফিয়ে উঠল আর অহনার সাথে সাথে বোর্ডটা ফুল স্পিডে ছুটিয়ে দিল। পেছনে এক বিকট শব্দে আদনান 2.0 উড়ে গেল। পুরো দ্বীপটা তখন আগুনের কুণ্ডলিতে পরিণত হয়েছে। সাগরের ঢেউয়ের তোড়ে বোর্ডটা বিপজ্জনকভাবে তুলছে, কিন্তু আরিয়ান শক্ত হাতে হাল ধরে আছে। সে পেছনে তাকিয়ে দেখল দ্বীপটা ধীরে ধীরে আগুনের নিচে তলিয়ে যাচ্ছে। আমরা বেঁচে গেছি আরিয়ান, কিন্তু ঘোস্ট আমাদের সঙ্গে নেই। ও বিস্ফোরণে মারা গেছে। আমাদের সব তথ্য কি তবে হারিয়ে গেল? না অহনা, আমি ওর অফিস থেকে এই ড্রাইভটা সরাতে ভুলিনি। ঘোস্টের থেকেও বড় এই রহস্যের চাবিকাঠি এখন আমার হাতে। যারা ভেবেছিল আরিয়ানকে দ্বীপে কবর দেবে, তারা জানতো না আরিয়ান হচ্ছে সেই ফিনিক্স পাখি যে ছাই থেকেও ফিরে আসতে জানে। জলরাশি চিরে অজানার উদ্দেশ্যে ছুটছে। আরিয়ানের চোখে এখন এক নতুন সংকল্প। সে জানে এই ড্রাইভারের ভেতরে থাকা তথ্যগুলো পুরো বিশ্বের তোলপাড় সৃষ্টি করবে। তার বাবা সালাম সাহেব আর অহনার সহযোগিতায় সে এখন এক বৈশ্বিক ষড়যন্ত্রের জাল ছিঁড়ে ফেলেছে। কিন্তু গল্পের শেষ কি এখানেই, নাকি এই ড্রাইভারের ভেতরে আরিয়ানের নিজের জীবন সম্পর্কে আরো কোনো ভয়ানক সত্য লুকিয়ে আছে? আরিয়ানের অ্যাটিটিউড বলছে সে এখন যে কোনো সত্যের মুখোমুখি হতে প্রস্তুত। উত্তাল সমুদ্রের ঢেউ চিরে স্পিড বোটটি এগিয়ে চলছে। সাগরের নোনা জল আরিয়ানের ক্ষতবিক্ষত মুখে এসে লাগছে, কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নেই। সে একমনে তাকিয়ে আছে তার হাতে সেই ড্রাইভারটির দিকে। একটু আগে ঘটে যাওয়া মৃত্যু ঝুঁকি তাকে মোটো দমাতে পারেনি, বরং তার ভেতরে থাকা জেদকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। অনবটের স্টিয়ারিং ধরে আছে, তার চোখে ক্লান্তি থাকলেও চেহারায় এক ধরনের জয়ের আনন্দ ফুটে উঠেছে। আকাশে তখন মেঘ কেটে গিয়ে হালকা চাঁদ দেখা যাচ্ছে। আরিয়ান, আমরা মূল ভূখণ্ডের খুব কাছাকাছি চলে এসেছি। ইন্টারপোলের একটি বিশেষ দল আমাদের জন্য নির্দিষ্ট পয়েন্টে অপেক্ষা করছে। কিন্তু আমার মনে হচ্ছে এই ড্রাইভটি উদ্ধার করার খবরটি পাওয়ার পর শায়লার বাকি নেটওয়ার্ক আরো বেশি সক্রিয় হয়ে উঠবে। আপনি কি নিশ্চিত যে এই ড্রাইভটি আমরা সরাসরি ল্যাবে নিয়ে যাব? একদম নিশ্চিত অহনা। যারা আমার জীবন নিয়ে জুয়া খেলেছে তাদের আমি ছাড়ব না। এই ড্রাইভের ভেতরে এমন কিছু নাম আছে যারা ক্ষমতার আড়ালে বসে এই নোংরা খেলা খেলছে। আমি চাই পৃথিবীর মানুষ জানুক মেজর আরিয়ানের জীবন কোনো ল্যাবে পরীক্ষা নয়। আমি চাই আমার বাবার সম্মান ফিরিয়ে দিতে। শাইলা ভেবেছিল সে আমাকে শেষ করে দেবে, কিন্তু সে জানতো না আমি দমে যাওয়ার পাত্র নই। বোটটি যখন উপকূলে ভিড়ল তখন দেখা গেল সেখানে কালো রঙের কয়েকটা গাড়ি দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে নেমে এলো কয়েকজন ছোট বড় ব্যক্তি। তারা আরিয়ান আর অহনাকে স্যালুট করলো। আরিয়ান বোট থেকে নেমে তার বুটে ধুলো ঝাড়ল। তার হাঁটার ভঙ্গিতে এখন রাজকীয় দাপট। সে সরাসরি গিয়ে গাড়ির পেছনে বসলো এবং ল্যাপটপটা অন করলো। ড্রাইভারটি ইনসাল্ট করার সাথে সাথেই স্ক্রিনে হাজার হাজার কোড ভেসে উঠতে লাগলো। হঠাৎ আরিয়ানের চোখ একটা ফোল্ডারের উপর আটকে গেল, যার নাম ছিল প্রজেক্ট ফিনিক্স। অহনা, এদিকে দেখুন। প্রজেক্ট ফিনিক্স নামে একটা আলাদা ফাইল আছে এখানে। এটার ভেতরে আমার মায়ের নাম কেন লেখা আছে? মা তো একজন সাধারণ গৃহিণী ছিলেন, তবে কি মাও এই ষড়যন্ত্রের কথা আগে থেকে জানতেন? অহনা ল্যাপটপের দিকে ঝুঁকে পড়ল। তার চেহারায় বিস্ময়ের ছাপ স্পষ্ট। সে ফাইলটা ওপেন করতে দেখলো সেখানে আরিয়ানের মায়ের একটি ছবি এবং তার নিচে কিছু মেডিকেল রিপোর্ট। আরিয়ান বুঝতে পারল তার পরিবারের ইতিহাস যতটা সে জানে তার চেয়েও অনেক বেশি রহস্যময়। ঠিক সেই মুহূর্তেই আরিয়ানের ফোনে একটি অপরিচিত নম্বর থেকে কল এলো। আরিয়ান কলটি রিসিভ করতে ওপাশ থেকে রাশেদ নামের এক ব্যক্তির যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে এলো। মেজর আরিয়ান, আপনি ভাবছেন আপনি জিতে গেছেন? আপনি তো কেবল বড় বড় হাঙ্গরদের জালে পা দিয়েছেন। আপনার মায়ের মৃত্যু স্বাভাবিক ছিল না, তা তো আপনি ফাইল দেখেই বুঝেছেন। এবার আসল সত্যটা জানার জন্য প্রস্তুত হন। আপনার বাবার সালাম ম্যানশনে ফিরে যান। সেখানে মাটির নিচে এমন কিছু আছে
যা আপনি কল্পনাও করতে পারবেন না। ড্রাইভটি আমাদের দিয়ে দিন, না হলে আপনার বাবাকে আপনি আর কোনো দিনও জীবিত দেখতে পাবেন না। রাশেদ, তুমি বলছো এসব? সামনে এসে কথা বলার সাহস নেই? আমার বাবাকে যদি এক চুলো স্পর্শ করার চেষ্টা করো তবে আমি পুরো শহরটা জ্বালিয়ে দেব। মনে রেখো, আমি এখন আর সেই অসহায় ছেলেটি নই। আমি মেজর আরিয়ান। তোমার হুমকি আমি পকেটে নিয়ে ঘুরি। ফোনটা কেটে গেল। আরিয়ানের চোয়ালের হাড় শক্ত হয়ে উঠল। সে ড্রাইভারটিকে নির্দেশ দিল গাড়িটি সরাসরি এয়ারপোর্টের দিকে নিয়ে যেতে। সে বাংলাদেশে ফিরবে। তার বাবার জীবন এখন সংকটে। অহনা আরিয়ানের হাতটা শক্ত করে ধরল। সে জানে আরিয়ান এখন কতটা অস্থির, কিন্তু আরিয়ানের অ্যাকশন করার ধরন সবসময় ঠান্ডা মাথায় হয়। আরিয়ান, মাথা গরম করবেন না। ওরা চায় আপনি ভয় পান। আমরা একসাথে বাংলাদেশে যাব। আমার দল আপনার বাবার বাড়ির চারপাশে অলরেডি পজিশন নিয়েছে। শায়লা জেলে থাকলেও তার দলবল এখনো বাইরে ছড়িয়ে আছে। আমাদের এখন খুব সাবধানে পা বাড়াতে হবে। ভয় আমি পাই না অহনা। আমার রাগটাই এখন আমার সব থেকে বড় শক্তি। যারা আমার মায়ের মৃত্যু নিয়ে খেলেছে তাদের আমি জ্যান্ত মাটির নিচে পুঁতে দেব। রহমত কাকাকে ফোন দিন। তাকে বলুন বাড়ির গেট যেন কোনোভাবেই খোলা না হয়। আমি ফিরছি। কয়েক ঘন্টা পর আরিয়ান আর অহনা বিশেষ বিমানে করে বাংলাদেশে পৌঁছালো। আরিয়ান যখন সালাম ম্যানশনের গেটে নামলো তখন তার হাতে একটি অটোমেটিক রাইফেল। সে সরাসরি তার বাবার ঘরের দিকে দৌড়ে গেল। ঘরে গিয়ে দেখলো সালাম সাহেব অবচেতন অবস্থায় বিছানায় পড়ে আছেন। রহমত কাকা এক কোণে হাত পা বাঁধা অবস্থায় আছেন। আরিয়ান দ্রুত রহমত কাকাকে মুক্ত করলো। স্যার, ওরা এসেছিল। ওরা ঘরের মেঝে খুঁড়ে কিছু একটা নিয়ে গেছে। আমি ওদের আটকাতে পারিনি। ওরা দেখতে ঠিক ওই আপনার মতোই ছিল। ওরা বলেছিল আসল আরিয়ান তো মারা গেছে, এখন কেবল স্যার রাজত্ব করবে। ওরা এখনো বাড়ির ভেতরেই আছে। অহনা, আপনি ব্যাকআপ নিয়ে পেছনের দিকে যান। আমি মাটির নিচের সেই গোপন কুঠুরিতে যাচ্ছি। আজ কোনো রহস্য বাকি থাকবে না। আজ সব মিথ্যার অবসান হবে। আরিয়ান মেঝের সেই গোপন দরজাটা খুলে নিচে নামলো। সেখানে সে দেখলো কয়েকজন মুখোশধারী ব্যক্তি তার মায়ের আলমারি থেকে নেওয়া সেই মেটাল বক্স খোলার চেষ্টা করছে। আরিয়ান কোনো কথা না বলে সরাসরি গুলি চালাতে শুরু করলো। ঘরটা বারুদের গন্ধে ভরে গেল। আরিয়ানের অ্যাকশন আর অ্যাটিটিউড দেখে মনে হচ্ছিল সে একাই এক বিশাল বাহিনী। মুখোশধারীদের কুপকাত করে সে মেটাল বক্সটা হাতে নিল। বক্সটি খোলার পর আরিয়ান দেখলো সেখানে একটা ডিএনএ রিপোর্ট আছে যা 8 বছর আগের। এই রিপোর্ট অনুযায়ী আমি তো সালাম সাহেবের সন্তান নই। তবে কি আমার আসল পরিচয় অন্য কিছু? মিম আর শাইলা কি তবে আমাকে মিথ্যে অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়ার পেছনে অন্য কোনো কারণ ছিল? আরিয়ানের পায়ের শব্দ শুনে পেছনে অন্ধকার থেকে কেউ একজন হাততালিতেই বেরিয়ে এলো। আরিয়ান রাইফেল তাক করে দেখলো সেখানে দাঁড়িয়ে আছে তার সৎমা রাহেলা বেগম, যাকে সে ভেবেছিল জেলেই আছে। রাহেলা বেগমের মুখে এক পৈশাচিক হাসি। আরিয়ান, তুমি বড় দেরি করে ফেলেছ। এই বাক্সের সত্যিটা জানলে তুমি নিজেই নিজেকে ঘৃণা করতে শুরু করবে। তুমি জানো তোমার আসল বাবা কে ছিল? সে ছিল এই প্রজেক্টের প্রতিষ্ঠাতা, যাকে তোমার এই সালাম সাহেবই খুন করেছিলেন। তোমাকে পালক ছেলে হিসেবে বড় করা হয়েছিল কেবল একটা এক্সপেরিমেন্ট হিসেবে। আরিয়ানের আকাশটা যেন ভেঙে পড়ল। তবে কি তার এতদিনের ঘৃণা আর ভালোবাসা সবটাই ভুল ছিল? রাহেলা বেগম কি সত্যি বলছে, নাকি এটাও নতুন কোনো চক্রান্ত? আরিয়ান তার রাইফেলের টিকারে আঙ্গুল রাখলো। সে আজ আর কোনো মিথ্যা শুনতে চায় না। সে চাই কেবল চূড়ান্ত সত্য। মাটির নিচের গোপন কোঠরিটা এখন এক বিভীষিকাময় স্তব্ধতায় ডুবে আছে। দেওয়ালে ঝোলানো টিমটিমে আলোয় রাহেলা বেগমের কুটিল হাসিটা আরো ভয়ঙ্কর দেখাচ্ছে। আরিয়ানের হাতের রাইফেলটা সামান্য কেঁপে উঠল, কিন্তু সে পরক্ষণে নিজেকে সামলে নিল। তার মস্তিষ্ক এখন দ্রুত কাজ করছে। রাহেলা বেগম যা বলছেন তা যদি সত্য হয় তবে আরিয়ানের পুরো অস্তিত্বই এক বিশাল মিথ্যের উপর দাঁড়িয়ে আছে। তার মা বাবা, তার শৈশব, সবকিছু কি তবে একটা সাজানো ল্যাবরেটরি এক্সপেরিমেন্ট? রাহেলা বেগম, আপনার প্রতিটি কথা বিষের মতো, কিন্তু আমি জানি আপনি মিথ্যে বলতে ওস্তাদ। সালাম সাহেব আমার বাবা নন। এটা হয়তো আপনার সাজানো কোনো নতুন নাটক। তিনি আমাকে বাঁচানোর জন্য নিজের জীবন বাজি রেখেছেন, আর আপনি বলছেন তিনি খুনি? আমি এই জঞ্জাল মার্কা কথা বিশ্বাস করি না। বিশ্বাস করা না করা তোমার ব্যাপার আরিয়ান।
কিন্তু সত্যিটা ওই মেটাল বক্সের ভিতরেই আছে। সালাম সাহেব জানতেন তুমি কার ছেলে। তিনি চেয়েছিলেন তোমাকে নিজের কবজায় রেখে এই প্রজেক্টের সব গোপন কোড হাতিয়ে নিতে। তোমার মা সেই সত্যটা জেনে গিয়েছিলেন বলেই তাকে মরতে হয়েছিল। তুমি যাকে নিজের মা ভেবে আজীবন সম্মান করেছো, সে তো ছিল এই প্রজেক্টের একজন কেয়ারটেকার মাত্র। তোমার আসল জন্মদাত্রীকে ছিল তা তুমি কল্পনাও করতে পারবে না। আরিয়ান মেঝের উপর পড়ে থাকা সেই ডিএনএ রিপোর্টটা আবার হাতে নিল। রিপোর্টের পাতায় বড় বড় করে লেখা আছে সাবজেক্ট নাম্বার 01। তার মানে সে কোনো সাধারণ সন্তান নয়, বরং এই প্রজেক্টের প্রথম সফল উৎপাদন। আরিয়ানের ভেতরে সেই আর্মি অফিসার সত্তা এখন ভেঙে চুরমার হতে শুরু করেছে, কিন্তু তার অ্যাটিটিউড তাকে শক্ত থাকতে বাধ্য করছে। সে সজোরে রাহেলা বেগমের দিকে রাইফেল তাক করলো। আপনি খুব বেশি কথা বলছেন রাহেলা বেগম। আপনার এই বিষাক্ত মুখটা চিরতরে বন্ধ করে দেওয়ার সময় এসেছে। আপনি জেলে নেই কেন তার হিসেব আমি পরে নেব, কিন্তু এখন আপনার বিদায় ঘন্টা বাজছে। আরিয়ান যখন টিগারে আঙ্গুল রাখতে যাবে ঠিক তখনই কোঠরির প্রবেশপথে অহনা এসে দাঁড়ালো। অহনার হাতেও বন্দুক, কিন্তু তার লক্ষ্য আরিয়ান বা রাহেলা বেগম নয়, বরং দেওয়ালের এক কোণে থাকা একটি গোপন ডায়নামাইট। আরিয়ান থামুন, রাহেলা বেগম একা নন। এই কুঠুরির নিচে এমন কিছু আছে যা ফাটলে পুরো সালাম মেনশন ধুলোয় মিশে যাবে। আরিয়ান, আপনি যা শুনেছেন তার সবটা বিশ্বাস করবেন না। রাহেলা বেগম আপনাকে উস্কানি দিচ্ছে যাতে আপনি ভুল কোনো পদক্ষেপ নেন। সালাম সাহেব এখন জ্ঞান ফিরে পেয়েছেন এবং তিনি সব বলতে প্রস্তুত। অহন, আপনি এই রিপোর্টের কথা জানতেন? আপনি জানতেন আমি সালাম সাহেবের রক্ত নই? কেন আমাকে আগে বলেননি? আমি জানতাম আপনি সালাম সাহেবের সন্তান নন, কিন্তু আপনার আসল পরিচয় জানার জন্য আমাদের এই মেটাল বক্সটা প্রয়োজন ছিল। আরিয়ান, আপনি কোনো ল্যাবের সৃষ্টি নন, বরং আপনি একজন রাজপুত্রের মতো মর্যাদাবান পরিবারের সন্তান, যাদের এই প্রজেক্টের মাধ্যমে বংশ করা হয়েছিল। সালাম সাহেব আপনাকে খুন করতে নয়, বরং আপনাকে রক্ষা করতে নিজের কাছে রেখেছিল। রাহেলা বেগম এই ষড়যন্ত্রের ছোট্ট একটা অংশ মাত্র। রাহেলা বেগম হঠাৎ একটা রিমোট বের করে অট্টহাসি দিয়ে উঠল। সে চিৎকার করে বলল, কেউ বাঁচবে না। আরিয়ান যদি আমার না হয়, তবে এই সত্য এই মাটির নিচেই চাপা পড়বে। সজল জেলখানায় পড়ছে, আর আমার জীবন তো আগেই শেষ। এবার তোমাদের পালা। রাহেলা বেগম রিমোটের বাটন প্রেস করার আগে আরিয়ান এক অদ্ভুত ক্ষিপ্ততায় তার কবজি লক্ষ্য করে গুলি ছুড়ল। রিমোটটা ছিটকে দূরে পড়ে গেল। অহনা দ্রুত এগিয়ে গিয়ে রাহেলা বেগমকে কাবু করল। আরিয়ান সেই মেটাল বক্সটা নিয়ে উপরে উঠে এলো। তার বাবার ঘরে গিয়ে দেখলো সালাম সাহেব ঢুকছেন। আরিয়ান তার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলো। তার চোখে এখন সহস্র প্রশ্ন। আরিয়ান, আমি জানি তুই সব জেনে গেছিস। আমি অপরাধী, কিন্তু তোকে আমি নিজের সন্তানের চেয়েও বেশি ভালোবেসেছি। তোর আসল বাবা আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। তাকে সাইলার বাবা খুন করেছিল, কারণ তিনি এই প্রজেক্টের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। আমি তোকে সেখান থেকে তুলে আনি, যাতে বড় হয়ে তুই এই অন্যায়ের প্রতিশোধ নিতে পারিস। তোর মা, সেও জানতো আমরা তোকে বাঁচিয়ে রাখতে চেয়েছিলাম। আরিয়ান বাবা, আপনি আমাকে কেন আগে বললেন না? আমি 8 বছর অপমানের বোঝা নিয়ে ঘুরেছি। আমি ভেবেছি আপনি আমাকে ঘৃণা করেন। আজ যখন আমি সব জানলাম, তখন মনে হচ্ছে আমার পায়ের নিচে কোনো মাটি নেই। আরিয়ান ঘর থেকে বেরিয়ে বাইরে বাগানে চলে এলো। ভোরের আলো ফুটতে শুরু করেছে। সে তার মেজরের ক্যাপটা খুলে হাতে নিল। তার ইউনিফর্মটা আজ অনেক ভারী মনে হচ্ছে। অহনা তার পেছনে এসে দাঁড়ালো। আরিয়ান, ভেঙে পড়লে চলবে না। আপনার লড়াই এখন কেবল শুরু। প্রজেক্ট ফিনিক্সের মূল পান্ডা রাশেদ এখনো বাইরে। সে আপনার বাবার বন্ধুকে খুন করেছিল এবং সেই আপনার আসল শত্রু। এই মেটাল বক্সের ভেতরে থাকা চিপটা দিয়ে আমরা রাশেদকে ধরতে পারবো। আপনি কি আমার সাথে যাবেন? আমি যাব অহনা, তবে এবার আর কোনো প্রোটোকল নয়। এবার শুধু ধ্বংস হবে। যারা আমার পরিবারকে নিয়ে খেলেছে তাদের আমি বুঝিয়ে দেব মেজর আরিয়ান যখন তার শিকড় খুঁজে পায় তখন সে কতটা ভয়ঙ্কর হতে পারে। রাশেদকে বলুন তার কফিনের কাঠ যেন সে এখনই জোগাড় করে রাখে। আরিয়ান গাড়িতে গিয়ে বসলো। তার অ্যাটিটিউড এখন আরো গম্ভীর। সে জানে তার সামনে যে রাস্তা তার রক্তের পিচ্ছিল পথ, কিন্তু সে পিছু পা হবে না। অহনা গাড়িতে উঠে আরিয়ানের দিকে তাকিয়ে এক অদ্ভুত ভরসা পেল। আরিয়ান ল্যাপটপে রাশেদের লোকেশন ট্র্যাক করতে শুরু করলো।
রহমত কাকা, আপনি আমার বাবার খেয়াল রাখবেন। অহনা, চলুন রাশেদকে আজ এমন শিক্ষা দেব যা ইতিহাস হয়ে থাকবে। প্রতিশোধের এই অধ্যায়টা আমি নিজের হাতে শেষ করতে চাই। গাড়িটি তীব্র গতিতে সালাম ম্যানশন ছেড়ে বেরিয়ে গেল। আরিয়ানের চোখে এখন আগুনে লেলিহান শিখা। সে তার আসল পরিচয়ের মর্যাদা রক্ষা করতে আর অন্যায়ের শেকড় উপড়ে ফেলতে প্রস্তুত। গল্পের মোড় এখন এক নতুন দিগন্তে। আরিয়ান আর অহনার গাড়িটা যখন হাইওয়ে দিয়ে তীরের বেগে ছুটছিল, ঠিক তখনই আরিয়ানের ল্যাপটপে একটা সংকেত বেজে উঠল। রাশেদের লোকেশন ট্র্যাক করতে গিয়ে আরিয়ান দেখল সিগন্যালটা বারবার নিজের অবস্থান পরিবর্তন করছে। কখনো সেটা বনানীর কোনো বহুতল ভবনে দেখাচ্ছে, আবার কখনো সেটা সাভারের কোনো পরিত্যক্ত কারখানায়। আরিয়ান বুঝতে পারল রাশেদ অত্যন্ত চতুর, সে জ্যামার ব্যবহার করে তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। কিন্তু হঠাৎ করে ল্যাপটপের স্ক্রিনটা কালো হয়ে গেল এবং সেখানে লাল অক্ষরে একটা মেসেজ ভেসে উঠল। আসল খেলা তো কেবল শুরু হলো মেজর। অহনা, গাড়ি থামান। রাশেদ আমাদের ট্র্যাক করছে। ও আমাদের লোকেশন ল্যাপটপ থেকে হ্যাক করেছে। আমাদের এই গাড়িটা এখনই একটা মরণ ফাঁদে পরিণত হতে পারে। আপনি কি বলছেন আরিয়ান? আমাদের সিস্টেম তো হাইলি এনক্রিপ্টেড। রাশেদ এটা কিভাবে করলো? আরিয়ান কোনো উত্তর না দিয়ে দ্রুত গাড়ির ড্যাশবোর্ডের নিচে চেক করলো। সেখানে ছোট্ট একটা ব্লিঙ্কিং ডিভাইস দেখা যাচ্ছে। আরিয়ানের চোখ বড় হয়ে গেল। সে মুহূর্তের মধ্যে অহনার হাত ধরে দরজা খুলে চলন্ত গাড়ি থেকে বাইরে ঝাঁপ দিল। তার মাটিতে পড়ে কয়েকটা ডিগবাজি খেল। ঠিক কয়েক সেকেন্ডের মাথায় গাড়িটা একটা বিকট শব্দে বিস্ফোরিত হয়ে আগুনের গোল্লায় পরিণত হলো। হাইওয়ের মাঝখানে কালো ধোঁয়ার কুণ্ডলি পাকিয়ে উঠল। অহনা, আপনি ঠিক আছেন? রাশেদ আমাদের গতিবিধি 1 সেকেন্ডের জন্য হাতছাড়া করছে না। ও চায় না আমরা ওর কাছাকাছি পৌঁছাই, কিন্তু ও জানে না যে ও যত বেশি আক্রমণ করবে আমার জেদ তত বাড়বে। অহনা ধুলো ছেড়ে উঠে দাঁড়ালো। তার কপাল দিয়ে সামান্য রক্ত ঝরছে, কিন্তু তার চোখ এখন শিকারী বাঘের মতো। ঠিক এই সময় রাস্তার উপর একটা কালো হেলিকপ্টার নিচ দিয়ে উড়ে গেল এবং সেখান থেকে একটা ছোট্ট ড্রোন আরিয়ানদের মাথার উপর স্থির হলো। ড্রোনে থাকা স্পিকার থেকে একটা অচেনা কিন্তু গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। কণ্ঠস্বরটি শোনার সাথে সাথে আরিয়ানের পায়ের তলার মাটি সরে গেল। ওটা রাশেদের কণ্ঠ নয়, ওটা আরিয়ানের মা শাহানা বেগমের কণ্ঠ, যাকে আরিয়ান 8 বছর আগে নিজের হাতে কবরে শুয়ে এসেছিল। আরিয়ান, আমার কলিজার টুকরো, তুই অনেক বড় হয়ে গেছিস। তোর বাবার দেওয়া ইউনিফর্মটা তোকে খুব মানিয়েছে, কিন্তু তুই যা খুঁজছিস তা তুই কোনোদিনও পাবি না, কারণ সত্যি হলো আমি মরিনি। মা, এটা অসম্ভব। আমি নিজে আপনার জানাজা পড়েছি। আমি নিজে আপনাকে কবরে নামিয়েছি। এটা কোনো যান্ত্রিক কারসাজি। অহনা, ড্রোনটা নামান। এটা কোনো চক্রান্ত। জানাজা হয়েছিল আরিয়ান, কিন্তু কবরের ভিতরে আমি ছিলাম না, ওখানে ছিল অন্য কারো মরাদেহ। আমাকে এই প্রজেক্টের হেড সায়েন্টিস্ট হিসেবে বিদেশে নিয়ে যাওয়া হয়েছিল। তোর বাবা সালাম সাহেব জানতেন আমি বেঁচে আছি। তিনি আমাকে আড়াল করে রেখেছিলেন যাতে আমি এই প্রজেক্ট ফিনিক্স সফল হতে পারি। আরিয়ান, তুই আমার সব থেকে বড় সৃষ্টি। তুই কোনো রক্ত মাংসের সাধারণ সন্তান নস, তুই আমার তৈরি করা সেরা যোদ্ধা। আরিয়ানের পৃথিবীটা মুহূর্তের মধ্যে ওলটপালট হয়ে গেল। যে মায়ের জন্য সে জীবন দিতে প্রস্তুত ছিল, সে মাই কি তবে তার এই ধ্বংসলীলার মূল কারিগর? আরিয়ানের চোখের মনি লাল হয়ে উঠল। তার ভেতরে সেই আর্মি অফিসার এখন এক ভয়ঙ্কর প্রতিহিংসায় ফেটে পড়ল। সে ড্রোন লক্ষ্য করে সজোরে গুলি চালালো। ড্রোনটি বিধ্বস্ত হয়ে মাটিতে পড়ে গেল। অহনা, আপনি শুনলেন ও কি বলল? আমার জন্মদাত্রী মাই কি তবে শাইলা আর রাশেদের বস? সালাম সাহেব কি তবে আমাকে মায়ের চক্রান্ত থেকে বাঁচাতে চেয়েছিলেন? রহস্যের জটলাগুলো এখন আমার নিজের রক্তকে প্রশ্নবিদ্ধ করছে। আরিয়ান, শান্ত হন। এটা সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার হতে পারে। রাশেদ হয়তো আপনার মায়ের ভয়েস ক্লোন করে আপনাকে মানসিকভাবে দুর্বল করার চেষ্টা করছে। আমরা যতক্ষণ না ওনাকে স্বচক্ষে দেখছি ততক্ষণ আমরা কিছু বিশ্বাস করব না। ঠিক তখনই আরিয়ানের ফোনে একটা মেসেজ এলো। মেসেজে একটা কোঅর্ডিনেট দেওয়া ছিল আর নিচে লেখা ছিল, যদি তোর মাকে দেখতে চাস তবে একাই আয়, নাভানা টাওয়ারের রুফটপে। পুলিশ বা ইন্টারপোল সাথে থাকলে তুই কেবল তোর মায়ের মৃতদেহ পাবি। আরিয়ান মেসেজটা অহনাকে দেখালো না। সে এক মুহূর্তের জন্য অহনার দিকে তাকালো। অহনা, আপনি এখানে ব্যাকআপের জন্য অপেক্ষা করুন, আমি আসছি। আমাকে এই সত্যটা একা মোকাবেলা করতে হবে।
আরিয়ান হাইওয়েতে থাকা একটা মোটরসাইকেলে স্টার্ট দিল এবং ঝড়ে গতিতে বাইরের দিকে রওনা হলো। তার চোখে এখন কেবল সেই মা নারীটির মুখ ভাসছে, যাকে সে মা বলে ডাকত। কিন্তু এবার আরিয়ানের হাতে কোনো দয়া নেই। সে আজ শুধু মেজর আরিয়ান নয়, সে আজ এক বিচারক। নাভানা টাওয়ারের ছাদে যখন আরিয়ান পৌঁছালো, দেখলো সেখানে মাঝখানে একটা হুইলচেয়ারে একজন নারী বসে আছে, যার মুখটা কাপড় দিয়ে ঢাকা। আরিয়ান ধীর পায়ে এগিয়ে গেল। সে তার বন্দুকটা উঠিয়ে ধরল। মুখ খোলো। আমি দেখতে চাই আমার মা কত বড় বিশ্বাসঘাতক হতে পারে। মুখ খোলো বলছি। নারীটি ধীরে ধীরে মুখ থেকে কাপড়টা সরালো। আরিয়ান থমকে গেল। সামনে বসে থাকা নারীটি সত্যি তার মা শাহানা বেগম, কিন্তু তার শরীরের অর্ধেক অংশ যান্ত্রিক যন্ত্রপাতিতে ঢাকা। তিনি এক অদ্ভুত যান্ত্রিক স্বরে বলেন, আরিয়ান, তুই এসেছিস? তোকে শেষ করতে নয়, তোকে পূর্ণতা দিতে আমি তোকে এখানে ডেকেছি। এই প্রজেক্ট ফিনিক্সের রাজমুটুক এখন তোর মাথায় উঠবে। আমার মাথায় রাজমুকুট নয় মা, উঠবে কলঙ্কের তিলক। আপনি যা করেছেন তার জন্য কোনো ক্ষমা নেই। আপনি যদি আমার মা হয়ে থাকেন, তবে আমি আজ মাতৃ হত্যার পাপ মাথায় নেব। কারণ মেজর আরিয়ান অন্যায়ের সাথে আপোষ করে না, সে হোক নিজের মা। আরিয়ান টিগারে আঙ্গুল রাখলো। ঠিক সেই সময় অহনার হেলিকপ্টার মাথার উপর গর্জে উঠল। কিন্তু অহনা একা নয়, হেলিকপ্টার থেকে এক ঝাঁক কমান্ডোর রূপ বেয়ে নামতে শুরু করলো। আরিয়ান বুঝলো অহনা তাকে একা চায়নি, কিন্তু শায়লার মা শাহানা বেগম এক কুটিল হাসি হাসলেন এবং একটি বাটন টিপলেন। মুহূর্তের মধ্যেই পুরো টাওয়ারের ছাদ থেকে লেজার লাইট বের হয়ে আরিয়ানকে ঘিরে ফেল। নাভানা টাওয়ারের ছাদটা এখন এক রণক্ষেত্রে পরিণত হয়েছে। আরিয়ানকে ঘিরে থাকা লেজার আলোগুলো বাতাসের সংস্পর্শে আসার সাথে সাথে হিসিস শব্দ করছে। শাহানা বেগম হুইলচেয়ারে বসে এক অদ্ভুত শীতল দৃষ্টিতে নিজের ছেলের দিকে তাকিয়ে আছেন। তার শরীরের যান্ত্রিক অংশগুলো থেকে নীলচে আলো বের হচ্ছে, যা প্রমাণ করে দেয় যে তিনি এখন আর কেবল একজন মানুষ নন, বরং তিনি প্রজেক্ট ফিনিক্সের জীবন্ত প্রতীক। আরিয়ান তার রাইফেলের গ্রিপটা শক্ত করে ধরল। তার কপালে ঘামের ফোঁটা জমেছে, কিন্তু তার চোখের মনে স্থির। অহনার হেলিকপ্টার থেকে কমান্ডারও নিচে নামার চেষ্টা করছে, কিন্তু লেজার এর ব্যারিয়ারের কারণে তারা ছাদে পা রাখতে পারছে না। আরিয়ান, দাপট দেখিও না। এই লেজারগুলো শুধু আলোর রেখা নয়, বরং এগুলো কয়েক সেকেন্ডের মধ্যে যে কোনো জৈব পদার্থকে ছাই করে দিতে পারে। তুই আমাকে মারার কথা বলছিস? আমি তোকে এই অন্ধকার থেকে তুলে এনেছি, যেখানে তুই পচে মরতিস। তুই জানিস না তোর শরীরে যে রক্ত বইছে তাতে আমি এমন একটা কোড ইনজেক্ট করেছি যা তোকে পৃথিবীর শ্রেষ্ঠ যোদ্ধায় পরিণত করেছে। তুই আমার স্বপ্ন আরিয়ান। স্বপ্ন নয় মা, বরং আপনি আমার জীবনের সব থেকে বড় দুঃখ। আপনি আমাকে যোদ্ধা বানাননি, বরং আপনি আমাকে একটা খুনি বানানোর চেষ্টা করেছেন। যে মা নিজের সন্তানকে ল্যাবরেটরির ইঁদুর মনে করে, সে মা হতে পারে না। আমি যদি আপনার সৃষ্টি হয়ে থাকি, তবে আজ আমি সেই স্রষ্টাকেই ধ্বংস করব। আমার এই ইউনিফর্ম আমাকে শিখিয়েছে দেশ আর মানুষের উপরে কেউ নয়। আপনি আজ এক ভয়ঙ্কর অপরাধী। আরিয়ান লক্ষ্য করলো লেজারের উৎসটা শাহানা বেগমের হুইলচেয়ারের নিচে থাকা একটি ট্রান্সমিটার। সে মেঝের উপর স্লাইড করে সরে যাওয়ার চেষ্টা করলো। ঠিক তখনই শাহানা বেগম তার যান্ত্রিক হাত দিয়ে একটি বোতাম টিপলেন এবং ছাদের এক কোণ থেকে দুজন সহস্র ড্রয়েড বেরিয়ে এলো। এগুলো দেখতে অনেকটা মানুষের মতো হলো, এদের গতি অবিশ্বাস্য। আরিয়ান তার হাতের রাইফেল দিয়ে নিখুঁত নিশানায় ড্রয়েড দুটোর হেড সার্কিটে গুলি করলো। বিস্ফোরণে ড্রয়েডগুলো ছিটকে পড়ল। শাহানা বেগমের হাসি থামল না। তুই যত বেশি লড়বি, তত বেশি আমার প্রজেক্টের সার্থকতা প্রমাণিত হবে। আরিয়ান, তুই কি জানিস তোর বাবা সালাম সাহেব কেন তোকে ভালোবাসতেন? কারণ তিনি জানতেন তোর ভেতরের এই কোডগুলো কেবল তুই নিজেই অ্যাক্টিভেট করতে পারিস। তিনি তোকে রক্ষা করেননি, বরং তিনি তোকে পাহারা দিচ্ছিলেন যাতে আমি তোকে খুঁজে না পাই। তিনি তোর অভিভাবক ছিলেন না, বরং তিনি ছিলেন তোর কারাগারের রক্ষক। যথেষ্ট হয়েছে আপনার এই বিষাক্ত গল্প। সালাম সাহেব আমাকে মানুষের মতো বাঁচতে শিখিয়েছেন, আর আপনি আমাকে যন্ত্র বানাতে চেয়েছেন। অহনা শুনুন, লেজারের ফ্রিকোয়েন্সি ইন্টারাপ্ট করার জন্য জ্যামার ব্যবহার করুন। আমি ওনার একদম কাছে যাচ্ছি। অহনা হেলিকপ্টার থেকে চিৎকার করে কমান্ডার নির্দেশ দিল। একটা শক্তিশালী ইলেকট্রোম্যাগনেটিক পালস ইএমপি গ্রেনেড ছাদের উপর ফাটানো হলো। মুহূর্তের জন্য লেজারগুলো নিভে গেল এবং শাহানা বেগমের হুইলচেয়ারের যান্ত্রিক অংশগুলো অকেজো হয়ে পড়ল। এই সুযোগটাই আরিয়ান খুঁজছিল। সে এক লাফে শাহানা বেগমের সামনে গিয়ে দাঁড়ালো এবং তার গলার কাছে রাইফেলের
নল চেপে ধরল। আরিয়ানের চোখে তখন জল আর রাগ একসাথে মিশে এক ভয়ঙ্কর রূপ নিয়েছে। বলুন মা, শেষবারের মতো আমাকে বলুন, এই সব ষড়যন্ত্রের শেষ কোথায়? রাশেদ কোথায় লুকিয়ে আছে? আর মিম কেন আপনার সাথে হাত মিলিয়েছিল? যদি আজ সত্য না বলেন তবে আমি ভুলে যাব যে আপনি আমাকে জন্ম দিয়েছিলেন। রাশেদ তো কেবল একটা দাবার গুটি আরিয়ান, আসল খেলোয়াড় তো তোর খুব কাছেই আছে। মিম আমার কাছে এসেছিল কারণ সে জানতো এই প্রজেক্টের সাকসেস মানের অমরত্ব। তুই কি ভেবেছিস অহনা তোকে খুব সাহায্যের জন্য এখানে এসেছে? অহনা তো ইন্টারপোলের হয়ে তোর ভেতরে সেই গোপন চিপটা রিকভার করতে এসেছে, যা তোর হৃৎপিণ্ডের একদম কাছে বসানো আছে। তোর মৃত্যু ছাড়া ওই চিপ বের করা সম্ভব না। এখন বল আরিয়ান, তুই কাকে বিশ্বাস করবি? আরিয়ান এক মুহূর্তের জন্য থমকে গেল এবং আকাশের দিকে থাকা অহনা হেলিকপ্টারের দিকে তাকালো। অহনার মুখটা এখন ধোঁয়ায় ঢাকা, কিন্তু আরিয়ানের মনে এক বিশাল সংশয় তৈরি হলো। তবে কি অহনাও এই খেলার একটা অংশ? ঠিক এই সময় শাহানা বেগম অন্য হাতে থাকা একটি ইঞ্জেকশন আরিয়ানের পায়ে বিধিয়ে দিলেন। আরিয়ান যন্ত্রণায় চিৎকার করে উঠল এবং পিছিয়ে এলো। তার সারা শরীরে এক তীব্র ইলেকট্রিক শক খেলে গেল। এই ইঞ্জেকশনটা তোকে দুর্বল করবে না, বরং তোকে ভেতরের আসল ফিনিক্সে জাগিয়ে তুলবে। এখন থেকে তুই আর মেজর আরিয়ান নোস, বরং তুই হবি আমার সেনাপতি। কারণ আকাশ থেকে আসা ওই পোকাগুলোকে এবার তুই নিজেই ধ্বংস করবি। আরিয়ানের চোখ দুটো হঠাৎ লাল বর্ণ ধারণ করলো। তার শিরা উপশিরাগুলো ফুলে উঠল এবং তার পেশিগুলো অবিশ্বাস্যভাবে শক্তিশালী হয়ে উঠল। সে তার হাতের রাইফেলটা ছুঁড়ে ফেলে দিল। সে এক অদ্ভুত যান্ত্রিক গর্জন করে অহনার হেলিকপ্টার লক্ষ্য করে ছাদের উপর থাকা একটি ভারী লোহার গার্ডার তুলে ছুঁড়ে মারল। হেলিকপ্টারটি অল্পের জন্য রক্ষা পেল। অহনা বিমূঢ় হয়ে তাকিয়ে রইল আরিয়ানের দিকে। আরিয়ান এখন আর নিজের নিয়ন্ত্রণে নেই। সে এখন শাহানা বেগমের হাতের পুতুল। আরিয়ান, নিজেকে সামলান। এটা আপনার ভেতরের ড্রাগের প্রভাব। আপনি কোনো যন্ত্র নন। আরিয়ান, আমার দিকে তাকান। মেজর আরিয়ান মৃত। এখন কেবল ফিনিক্সের রাজত্ব শুরু হবে। যারা সত্যের পথে বাধা হবে তাদের সবাইকে ধ্বংস করা হবে। আরিয়ান এক লাফে ছাদের কার্নিশে উঠে দাঁড়ালো। তার অ্যাটিটিউড এখন এক ভয়ঙ্কর দানবের মতো। শাহানা বেগম হুইল চেয়ারে বসে তৃপ্তির হাসি হাসছেন। প্রজেক্ট ফিনিক্সের চূড়ান্ত পর্যায়ে শুরু হয়ে গেছে। আরিয়ান কি পারবে তার ভেতরের এই কৃত্রিম শয়তানকে হারিয়ে আবার মানুষ হয়ে ফিরতে, নাকি অহনাকেই আস্থার সবচেয়ে প্রিয় বন্ধুর বিরুদ্ধে অস্ত্র ধরতে হবে? গল্পের মোড় এখন এমন এক জায়গায় যেখানে বন্ধু আর শত্রুর মাঝখানে রেখাটা মুছে গেছে। নাপানা টাওয়ারের উপরের আকাশটা এখন রক্তবর্ণ ধারণ করেছে। আরিয়ানের শরীরের প্রতিটি শিরা শাহানা বেগমের দেওয়া সেই বিষাক্ত ড্রাগ কাজ করতে শুরু করেছে। তার চেহারায় সেই পরিচিত মেজরের কোমলতা নেই, আছে এক ধ্বংসাত্মক ক্রোধ। অহনা হেলিকপ্টারটি যখন আবার ছাদের উপর আসার চেষ্টা করলো, আরিয়ান এক অমানসিক শক্তিতে মেঝের একটা বিশাল কংক্রিটের স্ল্যাব উপড়ে নিয়ে সেদিকে ছুঁড়ে মারল। কমান্ডারেরা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পিছিয়ে গেল। শাহানা বেগম হুইল চেয়ারে বসে এক পৈশাচিক উল্লাসে ফেটে পড়লেন। দেখো অহনা, এটাই হলো আমার শ্রেষ্ঠ সৃষ্টি। যাকে তোমরা একজন সাধারণ মেজর মনে করতে, সে আসলে এই পৃথিবীর নিয়ন্ত্রক হওয়ার যোগ্য। আরিয়ান, আর কোনো মায়া নয়। ওই হেলিকপ্টারটাকে ধুলোয় মিশিয়ে দাও। ওরাই তোমার স্বাধীনতার পথে সব থেকে বড় বাধা। আরিয়ান, আমার কথা শুনুন। আপনার ভেতরে যে কোডটা এখন কাজ করছে ওটা আপনার নিজের নয়। আপনার বাবা সালাম সাহেব আমাকে একটা বিশেষ ফ্রিকোয়েন্সি দিয়ে পাঠিয়েছিল। তিনি জানতেন এই দিনটা আসবে। আরিয়ান, আপনি একজন সৈনিক। আপনি শপথ নিয়েছেন দেশকে রক্ষা করার, ধ্বংস করার নয়। নিজের ভেতরে লড়াই করুন আরিয়ান। আরিয়ান এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ালো। তার বাম হাতটা কাঁপতে শুরু করেছে। তার মস্তিষ্কের ভেতর দুটো সত্তা লড়ছে। একদিকে সেই কৃত্রিম ড্রাগের মোহ, অন্যদিকে তার বছর পর বছর অর্জিত দেশপ্রেম আর মেজরের মর্যাদা। আরিয়ান নিজের মাথায় সজোরে একটা আঘাত করলো। তার কপাল দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু তার চোখে সেই লালবর্ণ এখন ধীরে ধীরে ফিকে হতে শুরু করেছে। আমি কোনো যন্ত্র নই মা, আপনি ভুল করছেন। আমার শরীরে আপনি কোড ঢুকিয়েছেন ঠিকই, কিন্তু আমার হৃদয়ে যে ভালোবাসা আছে দেশ আর মানুষের জন্য, সেটা কোনো প্রোগ্রাম দিয়ে মুছে ফেলা সম্ভব নয়। অহনা, দূরে সরে যান। আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছি না। দুর্বল হবে না আরিয়ান। ওই আবেগগুলো তোকে গত 8 বছর ধরে কষ্ট দিয়েছে, ওগুলো ঝেড়ে ফেল। তোর এই নতুন শক্তি তোর পরিচয়। আদনান যা পারেনি তুই তা করে দেখাবি।
আরিয়ান হঠাৎ শাহানা বেগমের দিকে ঘুরে তাকালো। তার চোখের দৃষ্টিতে এখন এক ভয়ঙ্কর জেদ। সে বুঝতে পেরেছে এই লড়াইটা কেবল বাইরে নয়, এটা তার নিজের অস্তিত্বের ভেতরের লড়াই। সে ধীর পায়ে শাহানা বেগমের দিকে এগিয়ে যেতে লাগলো। শাহানা বেগম কিছুটা ঘাবড়ে গেলেন। তিনি বারবার রিমোট বাটন প্রেস করছেন যাতে আরিয়ানকে আবার নিয়ন্ত্রণে আনা যায়, কিন্তু আরিয়ানের ইচ্ছে শক্তি এখন ড্রাগের প্রভাবকে ছাপিয়ে গেছে। আপনি বলেছিলেন আমি আপনার সব থেকে বড় সৃষ্টি। তবে শুনুন মা, স্রষ্টা যদি ভুল কিছু সৃষ্টি করে তবে সেই সৃষ্টি পারে স্রষ্টাকে থামিয়ে দিতে। আপনি ভেবেছিলেন আমার ভেতরের মেজরের সত্তাকে আপনি মুছে দেবেন, কিন্তু একজন সৈনিকের সব থেকে বড় হাতিয়ার তার বন্দুক নয়, তার সাহস। আজ আমি সেই সাহস দিয়ে আপনার এই প্রজেক্ট ফিনিক্সকে কবর দেব। আরিয়ান শাহানা বেগমের হাতের রিমোটটা ছিনিয়ে নিল এবং নিজের হাতের চাপে সেটাকে গুঁড়ো করে দিল। শাহানা বেগম স্তম্ভিত হয়ে গেলেন। ঠিক এই সুযোগে অহনা হেলিকপ্টার থেকে রূপ পেয়ে ছাদের উপর নেমে এলো। তার হাতে থাকা একটি বিশেষ ইএমপি স্টেবিলাইজার সে আরিয়ানের গলার পেছনে থাকা ওই চিপের কাছে ধরল। এক তীব্র আলোর ঝলকানি হলো এবং আরিয়ান হাঁটু গেড়ে মেঝের উপর বসে পড়ল। তার শরীরে সেই অস্বাভাবিক শক্তি নিভে গেল, কিন্তু সে আবার নিজের চেতনায় ফিরে এলো। আরিয়ান, আপনি পেরেছেন। আপনি নিজের ইচ্ছা শক্তি দিয়ে এই টেকনোলজিকে হারিয়ে দিয়েছেন। এবার আমাদের এই চ্যাপ্টারটা শেষ করতে হবে। শায়লা বেগম, আপনার খেলা শেষ। ইন্টারপেলের বিশেষ দল নিচে পুরো ভবন ঘিরে ফেলেছে। আপনার পালানোর আর কোনো পথ নেই। তোমরা ভাবছো তোমরা জিতে গেছো? আরিয়ান, তুই আমার হাত থেকে মুক্তি পেতে পারিস, কিন্তু এই টাওয়ারের নিচে রাখা 30 কোটি TNT থেকে মুক্তি পাবি না। আমি আগেই বলেছি, হয় তুই আমার হবি, না হলে এই শহর তোর সমাধি দেখবে। টাইম কাউন্টডাউন শুরু হয়ে গেছে, আর মাত্র 3 মিনিট। আরিয়ানের শরীর তখনও অবসন্ন, কিন্তু বিপদের নাম শুনতে সে আবার সজাগ হয়ে উঠল। সে ঘড়ির দিকে তাকালো। ঠিক 2 মিনিট 55 সেকেন্ড বাকি। অহনা দ্রুত কন্ট্রোল রুমের দিকে দৌড়ে গেল ডিফিউজ করার জন্য, কিন্তু শাহানা বেগম সব সিস্টেম ব্লক করে রেখেছেন। আরিয়ান এক মুহূর্ত চিন্তা করল। সে তার মেজরের অ্যাটিটিউডে ফিরে এসে শাহানা বেগমের হুইলচেয়ারের নিচে থাকা হার্ড ড্রাইভটা টেনে ছিঁড়ে ফেলল। অহনা, মেইন কন্ট্রোল দিয়ে হবে না। এই হার্ড ড্রাইভটাই হলো সবকিছুর মাস্টার কি। এটা ধ্বংস করলেই পুরো চেইন রিয়াকশন বন্ধ হয়ে যাবে, কিন্তু এটা ম্যানুয়ালি ওভাররাইড করতে হবে, আর তার জন্য কাউকে এই কন্ট্রোল প্যানেলের সাথে যুক্ত থাকতে হবে বিস্ফোরণের শেষ সেকেন্ড পর্যন্ত। তার মানে যে এখানে থাকবে সে আর ফিরে যেতে পারবে না। আরিয়ান, আমি থাকছি। আপনি আপনার বাবাকে কথা দিয়েছেন, আপনি ফিরে যাবেন। আপনি যান। না অহনা, এই প্রজেক্টের শুরু হয়েছিল আমাকে দিয়ে, শেষটাও আমাকেই করতে হবে। আপনি কমান্ডোদের নিয়ে মাকে এখান থেকে সরিয়ে নিয়ে যান। ওনার বিচার দেশের মাটিতে হতে হবে। আমি মেজর আরিয়ান, আমি আমার শেষ মিশনটা অসম্পূর্ণ রেখে যেতে পারি না। এটা আমার আদেশ। অহনা, যান। অহনা অশ্রু সজল চোখে শাহানা বেগমকে নিয়ে হেলিকপ্টারে উঠতে বাধ্য হলো। আরিয়ান কন্ট্রোল প্যানেলের সামনে দাঁড়িয়ে ড্রাইভের কোডগুলো ব্রেক করতে শুরু করলো। তার চোখের সামনে ভেসে উঠছে 8 বছর আগে সেই অপমান, সেই কান্না, আর মেজরের ইউনিফর্ম পরার সেই গৌরবময়ী মুহূর্ত। ঘড়িতে আর মাত্র 30 সেকেন্ড। আরিয়ান তার হাতের রাইফেলটা পাশে রেখে শেষ কোডটি এন্টার করলো। এক্সেস গ্রান্টেড লেখাটা স্ক্রিনে আসার সাথে সাথে টাইমারটা 1 সেকেন্ডে গিয়ে থেমে গেল। পুরো শহর এক বিশাল ধ্বংসলীলা থেকে বেঁচে গেল। বাবা মা, আমি আমার দায়িত্ব পালন করেছি, এখন আমি শান্তিতে ঘুমাতে পারি। হেলিকপ্টার থেকে অহনা দেখল ছাদের উপর একটি বিশাল বিস্ফোরণ হলো। নাভানা টাওয়ারের উপরের তলাগুলো ধোঁয়ায় ঢেকে গেল। অহনা চিৎকার করে আরিয়ানের নাম ধরে ডাকলো, কিন্তু কোনো উত্তর এলো না। সবাই ভাবলো মেজর আরিয়ান নিজের জীবন দিয়ে শহরকে বাঁচিয়ে দিল, কিন্তু ধোঁয়া যখন ধীরে ধীরে কাটতে শুরু করলো, তখন দেখা গেল এক দীর্ঘদেহী যুবক রূপ পেয়ে হেলিকপ্টারের এক কোণে ঝুলে আছে। তার ঠোঁটের কোণে সেই পরিচিত সাহসী হাসি। অহনা, আমাকে কি এতই দুর্বল ভেবেছিলেন যে নিজের জীবন এত সহজে দিয়ে দেব? আমি বলেছিলাম না মেজর আরিয়ান মরতে শেখেনি, সে শুধু জয় করতে জানে।
অহনা আরিয়ানের হাত ধরে তাকে হেলিকপ্টারের ভেতর টেনে নিল। হেলিকপ্টারটি যখন সকালে সোনালি রোদের দিকে উড়ে যাচ্ছে, আরিয়ান তখন নিচে থাকা শহরের দিকে তাকিয়ে এক গভীর প্রশান্তি অনুভব করলো। তার ৮ বছরের লড়াই আজ পূর্ণতা পেয়েছে। সে তার সম্মান ফিরে পেয়েছে, তার বাবাকে বাঁচাতে পেরেছে এবং সব থেকে বড় কথা, সে একজন সত্যিকারের মানুষ হিসেবে নিজের পরিচয় প্রতিষ্ঠা করেছে। হেলিকপ্টারটি যখন ঢাকার আকাশে উড়ছে, সবাই ভাবল বিপদ কেটে গেছে, কিন্তু আরিয়ানের মুখ থমথমে। সে হেলিকপ্টারে এক কোণে বসে শাহানা বেগমের দিক থেকে নজর সরাচ্ছে না। শাহানা বেগম তখন এক রহস্যময়ী হাসি হাসছেন। আরিয়ান বুঝতে পারল ৩০০ কেজি টিএনটি আর ড্রাগের গল্পটি ছিল কেবল একটি ডাইভারশন। আসল রহস্য লুকিয়ে আছে অন্য কোথাও। মা, আপনি হাসছেন? আপনার সব পরিকল্পনা ব্যর্থ হয়েছে, প্রজেক্ট ফিনিক্স ধ্বংস হয়েছে, তবুও আপনার এই হাসি কেন? এবার সময় হয়েছে সব মুখোশ খুলে ফেলার। অহনা, হেলিকপ্টার ল্যান্ড করান সেই পুরনো পরিত্যক্ত জমিদার বাড়িতে, যেখানে ৮ বছর আগে আমার উপর ধর্ষণের মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল। সব রহস্যের শুরু সেখানে, শেষটাও সেখানেই হবে। জমিদার বাড়ির সেই জরাজীর্ণ আঙ্গিনায় হেলিকপ্টার নামলো। সেখানে আগে থেকেই হুইলচেয়ারে বসা সালাম সাহেব এবং হাত করা পড়া অবস্থায় সজল ও রাহেলা বেগমকে নিয়ে আসা হয়েছে। আরিয়ান তার মেজরের ইউনিফর্মের হাতা গুটিয়ে সবার মাঝখানে এসে দাঁড়ালো। তার হাতে সেই ব্ল্যাক বক্স এবং মাদার ড্রাইভ। আজ এখানে বিচার হবে। অহন, আপনি ইন্টারপোলের তথ্যগুলো দিন। শায়লা আসলে কে, আর ওই রাতে সত্যি কি ঘটেছিল? আরিয়ান, আসল সত্যটা হলো শায়লা কোনো নির্যাতিত ছিল না। শায়লা ছিল শাহানা বেগমের নিজের ছোট বোন, অর্থাৎ আপনার খালা, আপনার আপন খালা। শাহানা বেগম আর শায়লা মিলে এই প্রজেক্ট শুরু করেছিল। ওই রাতে কোনো ধর্ষণই হয়নি। শায়লা আপনার খাবারের সাথে ড্রাগ মিশিয়ে আপনাকে অজ্ঞান করেছিল এবং সজলের সাহায্যে নাটকটি সাজানো হয়েছিল, যাতে আপনাকে আইনের চোখে অপরাধী বানিয়ে ল্যাবে নিয়ে যাওয়া যায়। আর আপনি বাবা, আপনি কেন চুপ ছিলেন? আরিয়ান, আমি চুপ ছিলাম কারণ শাহানা আমাকে ব্ল্যাকমেল করেছিল। সে বলেছিল যদি আমি তোকে বাড়ি থেকে বের না করি তবে সে তোকে ল্যাবে নিয়ে চিরতরে শেষ করে দেবে। আমি তোকে বাঁচানোর জন্যই ওই রাতে পুলিশের হাতে তোকে তুলে না দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। আমি চেয়েছিলাম তুই দূরে গিয়ে নিজেকে তৈরি করিস। ওই অপবাদ ছিল তোর জীবনের সুরক্ষা কবচ, কারণ অপরাধী হিসেবে তুই পুলিশের নজরে থাকবি আর শাহানা তোকে সহজে ধরতে পারবে না। আরিয়ান স্তব্ধ হয়ে শুনছিল। সে এবার শাহানা বেগমের দিকে এগিয়ে গেল। মা, আপনি আপনার নিজের বোনকে দিয়ে আপনার ছেলের বিরুদ্ধে এমন জঘন্য অভিযোগ করালেন শুধু একটা প্রজেক্টের জন্য? তুই বুঝবি না আরিয়ান, ক্ষমতার কোনো আত্মীয় নেই। আমি চেয়েছিলাম তুই হোস এক অপরাজয় শক্তি। শায়লা এখন কোথায় জানিস? ও মরেনি। শায়লাই হলো সেই মিম যে প্লাস্টিক সার্জারি করে তোর জীবনে আবার ফিরে এসেছিল। মিম আর শায়লা একই ব্যক্তি। আরিয়ানের পায়ের তলার মাটি সরে গেল। মিমি তবে শায়লা, যে মেয়েটির জন্য সে ৮ বছর কলঙ্ক বয়ে বেরিয়েছে। সে মেয়েটি আবার তার প্রেমিকা সেজে তাকে ধ্বংস করতে এসেছিল। আরিয়ান মিমের দিকে তাকালো। সে এখন ইন্টারপোলের পাহারার এক কোণে দাঁড়িয়ে কাঁপছে। মিম অথবা শায়লা, তোমাদের এই নোংরা খেলার সমাপ্তি আমি আজ দিচ্ছি। অহনা, এই ড্রাইভের ভেতরে শুধু প্রজেক্টের তথ্য নেই, এতে আছে এই দেশের শীর্ষ পর্যায়ের কিছু দুর্নীতিবাজদের নাম, যারা শাহানা বেগমকে সাহায্য করছিল। আজ আমি আর মেজর আরিয়ান হিসেবে নয়, একজন সন্তান হিসেবে এই কলঙ্ক মুছে ফেলব। আরিয়ান তার পকেট থেকে একটি লাইটার বের করলো। সে ড্রাইভটি এবং মায়ের দেওয়া সেই ডিএনএ রিপোর্টগুলো এক জায়গায় জড়ো করলো। যে পরিচয় আমাকে যন্ত্র বানাতে চাই সেই পরিচয় আমার দরকার নেই। আমি সালাম সাহেবের ছেলে, আমি এই মাটির সন্তান, এটাই আমার একমাত্র পরিচয়। আরিয়ান আগুন ধরিয়ে দিল সেই নথিপত্রে। দাউ দাউ করে জ্বলে উঠল সব রহস্য আর ষড়যন্ত্রের দলিল। শাহানা বেগম চিৎকার করে উঠলেন, কিন্তু আরিয়ান পিছন ফিরে তাকালো না। সে তার বাবার হুইলচেয়ারের পেছনে গিয়ে দাঁড়ালো। বাবা, চলুন বাড়ি ফিরি। ৮ বছর পর আজ আমি সত্যি মুক্ত। অহনা, এদের সবাইকে নিয়ে যান। আইনের সর্বোচ্চ সাজা যেন এরা পায়। আজ থেকেই পৃথিবীতে প্রজেক্ট ফিনিক্স বলে কিছু থাকলো না, থাকলো শুধু এক মেজর, যে তার সম্মান আর পরিবারকে ফিরে পেয়েছে। আরিয়ান, আপনি আপনার আসল বাবার পরিচয় জানতে চাইলেন না? যে বাবা আমাকে আগলে রেখেছেন, যার আদরে আমি মানুষ হয়েছি, তিনি আমার আসল বাবা।
রক্তের সম্পর্কের চেয়েও বড় হলো বিশ্বাসের সম্পর্ক। আমার মা শাহানা বেগম হতে পারেন, কিন্তু আমার আদর্শ আপনি নন মা। আমার আদর্শ আমার এই ইউনিফর্ম। সূর্য ডুবছে জমিদার বাড়ির পেছনে। আরিয়ান তার বাবার হাত ধরে ধীরে ধীরে পায়ে এগিয়ে যাচ্ছে এক নতুন সকালের দিকে। সজল, রাহেলা, মিম আর সাহেলা বেগমকে নিয়ে যাওয়া হলো চিরতরের জন্য জেলের অন্ধকারে। 8 বছরে সেই অভিশপ্ত রাতের রহস্য আজ ধুলেই মিশে গেল। মেজর আরিয়ান প্রমাণ করল সত্যের জয় সবসময় ধীরে হলো তা অনিবার্য। কলঙ্কিত সেই ছেলেটি আজ দেশের গর্ব, এক অপরাজেয় আর্মি অফিসার। আরিয়ান থমকে দাঁড়ালো। সে দেখল অহনার হাতে থাকা ইন্টারপোল ট্র্যাকারটি তীব্রভাবে কাঁপছে। শাহানা বেগম, যিনি এতক্ষণ পুলিশের কবজায় ছিলেন, তিনি হঠাৎ হা হা করে হেসে উঠলেন। তারা সেই হাসি পুরো জমিদার বাড়ি নিস্তব্ধ চিরে দিল। আরিয়ান, তুই ভাবলি সব শেষ? তুই কি একবারও ভেবে দেখছিস কেন আদনান 1.0 এবং 2.0 তোকে ছায়া বলেছিল? তুই কি জানিস তোর পিঠের ওই কাটা দাগটা কিসের? মা, ধাঁধা বন্ধ করুন, সত্যটা আমি জেনে গেছি। না আরিয়ান, তুই যা জেনেছিস তা হলো মলাট, বইয়ের ভেতরটা এখনো বাকি। তুই কি জানিস 8 বছর আগে যখন তোকে বাড়ি থেকে বের করা হয়েছিল, তার ঠিক 3 দিন পর আসল আরিয়ান একটা সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল? আরিয়ানের হাত থেকে তার বাবার হুইল চেয়ারের গ্রিপটা আলগা হয়ে গেল। সে অবিশ্বাসের দৃষ্টিতে শাহানা বেগমের দিকে তাকালো। সালাম সাহেবের মুখটা হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। তিনি মাথা নিচু করে নিলেন। আপনি কি বলছেন? আমি যদি আরিয়ান না হই তবে আমি কে? আমি তো নিজের ছোটবেলার সব স্মৃতি মনে করতে পারি। আরিয়ান, এটা অবিশ্বাস্য। শাহানা বেগম ঠিকই বলেছে। ডাটাবেস বলছে আসল আরিয়ান মারা গেছেন 2018 সালে। আপনি আসলে প্রজেক্ট ফিনিক্সের সেই প্রথম সফল ক্লোন, যাকে আসল আরিয়ানের ব্রেইন চিপ এবং স্মৃতি দিয়ে তৈরি করা হয়েছিল। আপনার শরীরে মানুষের রক্ত আছে ঠিকই, কিন্তু আপনার অস্তিত্ব শুরু হয়েছে একটি ল্যাবে। আরিয়ানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। তার নিজের হাতের দিকে তাকালো। যে হাত দিয়ে সে দেশের সেবা করেছে, সে হাত দিয়ে সে সালাম সাহেবকে বাবা বলে ডেকেছে। সেই হাত কি তবে কৃত্রিম? সে কি কোনো মায়ের গর্ভজাত সন্তান নয়? সালাম সাহেব তোকে গ্রহণ করেছিলেন কারণ তিনি তার আসল ছেলেকে হারানোর শোক সইতে পারছিলেন না। তিনি জানতেন তুই ক্লোন, তবুও তিনি তোকে আরিয়ানের স্মৃতি দিয়ে বড় করেছেন। তুই ছিলি আমার ল্যাবের শ্রেষ্ঠ পণ্য, যাকে আমি সমাজসেবা আর দেশপ্রেমের ইমোশন দিয়ে প্রোগ্রাম করেছিলাম, যাতে কেউ সন্দেহ না করে। বাবা, এটা কি সত্যি? আমি কি আপনার ছেলে নই? আমি কি কেবল একটা যন্ত্রের প্রতিচ্ছবি? আরিয়ান, তুই ক্লোন হতে পারিস, কিন্তু তোর ভেতর যে মানবিকতা আমি দেখেছি তা আসল আরিয়ানের চেয়েও বেশি ছিল। তুই ল্যাবে তৈরি হতে পারিস, কিন্তু তোর আত্মাটা আমি নিজের হাতে গড়েছি। তুই আমার ছেলে আরিয়ান। ঠিক সেই মুহূর্তে জমিদার বাড়ির ছাদ থেকে এক দড়িতে ঝুলে নিচে নামলো আরেকজন যুবক। তার চেহারা, তার চোখ, তার হাঁটার ভঙ্গি হুবহু আরিয়ানের মতো, কিন্তু তার চোখে কোনো মায়া নেই। আছে শুধু এক পৈশাচিক জিদ। তার ইউনিফর্মে মেজরের র্যাঙ্ক নেই, আছে এক বিশেষ ব্ল্যাক কমান্ডোর চিহ্ন। হাই আরিয়ান, অথবা বলা ভালো প্রোটোটাইপ। আমিও হলাম সে আরিয়ান যাকে তোমরা মৃত ভেবেছিলে। আমি মরিনি, আমাকে মা বাঁচিয়ে রেখেছিলেন এক বিশেষ গোপন মিশনে। তুমি ছিলে আমার খবর। তুমি দুনিয়ার সামনে ভালো সেজে মেজরের দায়িত্ব পালন করেছ, আর আমি অন্ধকার থেকে মায়ের সাম্রাজ্য গড়েছি। আরিয়ান এখন নিজেরই এক ভয়ঙ্কর সংস্কৃতির মুখোমুখি। একদিকে তার 8 বছরে তিলে তিলে করা মেজরের সম্মান, অন্যদিকে তার অস্তিত্বহীনতার দৃঢ় সত্য। শাহানা বেগম এখনো সেই নতুন যুবকের পাশে গিয়ে দাঁড়ালো। এখন আসল খেলা শুরু। একজন থাকবে মেজর আরিয়ান হিসেবে, আর অন্যজন হবে প্রজেক্টের ফিনিক্সের সম্রাট। এই জমিদার বাড়িতে আজ 2 আরিয়ানের লড়াই হবে। যে জিতবে সেই হবে পৃথিবীর একমাত্র আরিয়ান। আরিয়ান তার বন্দুকটা উঁচিয়ে ধরল। তার সামনে তার নিজেরই প্রতিচ্ছবি। একদিকে তার প্রোগ্রাম করা স্মৃতি, অন্যদিকে তার অর্জিত দেশপ্রেম। অহনা কিংকর্তব্য বিমূঢ় হয়ে দুজনের দিকেই বন্দুক তাক করে আছে। কে আসল আর কে নকল তা বোঝা এখন প্রায় অসম্ভব। আমি ল্যাবে তৈরি হই আর যেখানেই হই না কেন, গত 8 বছর আমি মানুষের জন্য রক্ত দিয়েছি। আমি আমার ইউনিফর্মের অমর্যাদা হতে দেব না। তুমি যদি আমার আসল সংস্করণও হও, তবুও তুমি আজ এক অপরাধী, আর একজন মেজরের কাজ হলো অপরাধীকে দমন করা। শুরু হলো এক অভাবনীয় যুদ্ধ। নিজের ছায়ার সাথে নিজেরই লড়াই।
এই মোড় পুরো গল্পের প্রেক্ষাপট পাল্টে দিল। জমিদার বাড়ির ধুলোবালির মাঝে দাঁড়িয়ে থাকা দুই যুবকের পরিচয় এখন দিবালোকের মতো পরিষ্কার। আমাদের গল্পের নায়ক হলো মেজর আরিয়ান, যে ৮ বছর আগে মিথ্যা অপবাদ নিয়ে বাড়ি ছেড়েছিল এবং নিজের যোগ্যতায় আজ সেনাবাহিনীর গর্ব। আর তার সামনে দাঁড়িয়ে থাকা অবিকল চেহারার যুবকটি হলো শুভ। শুভ আসলে শাহানা বেগমের তৈরি করা সেই কুলানবার রোবোটিক ডুপ্লিকেট, যে এতকাল আরিয়ানের ছদ্মবেশ থেকে মায়ের সব নোংরা কাজ হাসিল করেছে। কিরে আরিয়ান, তুই তো সত্যিকারের বীর হয়ে ফিরে এসেছিস। কিন্তু তুই কি জানিস, তুই যখন সীমান্তে বুলেটের সাথে লড়াই করতিস, তখন আমি তোর ওই চেহারাটা ব্যবহার করে তোর বাবার সম্পত্তি আর মায়ের সব ড্রাগসের ডিল সামলাতাম। মানুষ জানতো তুই বাড়িতে আছিস, কিন্তু বাড়িতে ছিলিস না তুই, ছিলাম আমি। তুই আমার চেহারার অপব্যবহার করেছিস শুভ, কিন্তু আমার আত্মাটা চুরি করতে পারিসনি। তুই ল্যাবে তৈরি হয়েছিস বলেই হয়তো তোর মধ্যে কোনো আবেগ নেই। তুই আমার বাবার সেবা করার বদলে ওনাকে তিলে তিলে মেরে ফেলার চেষ্টা করেছিস। তুই নিজেকে আরিয়ান দাবি করিস, কিন্তু একজন মেজরের তেজ তোর ধমনীতে নেই। শুভ হঠাৎ তার যান্ত্রিক ক্ষিপ্রতায় আক্রমণ করলো। সে ল্যাবে তৈরি হওয়া, তার গায়ের জোর সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি। মেজর আরিয়ান তার আর্মি ট্রেনিং আর কৌশল ব্যবহার করে নিজেকে রক্ষা করতে লাগলেন। শুরু হলো এক রক্তক্ষয়ী লড়াই। শাহানা বেগম এক পাশে দাঁড়িয়ে তার রিমোট কন্ট্রোল দিয়ে শুভর মুভমেন্ট নিয়ন্ত্রণ করছেন। শুভ, আরিয়ানের বাম পাশের পাঁজরে আঘাত করো। ওর ওই পুরনো চোটটা এখনো সারেনি। ওকে শেষ করে দে, যাতে এই পৃথিবীতে আরিয়ান বলতে শুধু তুই থাকিস। শুভ এক সজোরে লাথি মারল মেজরের পাঁজরে। মেজর আরিয়ান ব্যথে কুকড়ে মাটির উপর গিয়ে পড়ে গেলেন। তার ঠোঁটের কোণ দিয়ে রক্ত গড়িয়ে পড়ছে। ঠিক সেই সময় সালাম সাহেব তার হুইলচেয়ার থেকে অমানসিক জেদ নিয়ে কথা বলে উঠলেন। আরিয়ান, উঠে দাঁড়া বাবা। এই যন্ত্রটা আমার ছেলে হতে পারে না। তুই আমার সেই সন্তান, যাকে আমি বুকে আগলে বড় করেছি। তুই ইউনিফর্মের মর্যাদা রক্ষা কর বাবা। এই জালিয়াতকে ঝুলিয়ে দে। মানুষের ইচ্ছা শক্তির কাছে কোনো মেশিন দাঁড়াতে পারে না। বাবার আর্তনাদ শুনে মেজর আরিয়ানের ভেতরে থাকা সেই অদম্য দেশপ্রেম আর জিদ জ্বলে উঠল। সে এক ঝটকায় মাটি থেকে উঠে দাঁড়ালো। সে তার কোমরের ট্যাকটিক্যাল বেল্ট থেকে একটি বিশেষ কমান্ডো নাইফ বের করলো। তার চোখের চাহনি এখন শিকারী বাঘের মতো। শুভ, তুই হয়তো মায়ের বানানো সেরা অস্ত্র হতে পারিস, কিন্তু আমি হলাম এই মাটির সন্তান। তুই প্রজেক্ট ফিনিক্সের অহংকার হতে পারিস, কিন্তু আমি হলাম এই দেশের অহংকার। তোর ব্যাটারি আর মেমোরি চিপ দিয়ে তুই আমাকে হারাতে পারবি না। মেজর আরিয়ান এবার তার ক্লোজ কমব্যাট ট্রেনিং এর এমন কিছু মুভ দেখালো যা শুভর সেন্সরের বাইরে ছিল। তিনি এক নিখুঁত নিশানায় শুভর কাঁধে এক বিশেষ জয়েন্টে আঘাত করলো। যন্ত্রণায় এক যান্ত্রিক চিৎকার করে শুভ মাটিতে লুটিয়ে পড়ল। ঠিক তখনই অহনা তার ইন্টারপোলের কমান্ডোরা ছাদ থেকে দড়ি বেয়ে নিচে নামলো। মেজর আরিয়ান, ওকে ছাড়ুন। বাকিটা আমরা সামলাচ্ছি। শাহানা বেগমের কন্ট্রোল ইউনিট আমরা ধ্বংস করেছি। শুভ এখন আর নড়তে পারবে না। শুভ মেঝের ওপর পড়ে ধুঁকতে লাগলো। তার শরীর থেকে ইস্পাত বের হচ্ছে। মেজর আরিয়ান ধীর পায়ে এগিয়ে গিয়ে শাহানা বেগমের সামনে দাঁড়ালেন। শাহানা বেগম এখন ভয়ার্ত চোখে নিজের ছেলের দিকে তাকিয়ে আছেন। মা, আপনার এই প্রজেক্ট ফিনিক্স আজ ধুলোয় মিশে গেল। আপনি চেয়েছিলেন আমাকে একটা খুনি বানাতে, কিন্তু দেখুন, আমি আজ সেই খুনিদের ধরার জন্য আইনকে বেছে নিয়েছি। আপনার বিচার এই দেশের মাটিতেই হবে। শাহানা বেগম আর অকেজো হয়ে পড়া শুভকে যখন স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হচ্ছিল, মেজর আরিয়ান তখন তার বাবার হুইলচেয়ারের পাশে গিয়ে হাঁটু গেড়ে বসলেন। তিনি তার বাবার পক্ষাঘাতগ্রস্ত হাতটা নিচের মাথায় রাখলেন। আরিয়ান, আমাকে ক্ষমা করিস বাবা। তোকে আমি চিনতে ভুল করেছিলাম। বাবা, সব কলঙ্ক আজ মুছে গেছে। আপনার ছেলে কোনো অপরাধী নয়, সে এখন দেশের পাহারাদার। চলুন বাবা, এবার বাড়ি ফিরি। মেজর আরিয়ান তার বাবাকে নিয়ে জমিদার বাড়ি থেকে বেরিয়ে এলেন। বাইরে তখন সকালে সোনালি রোদ। অহনা আরিয়ানের দিকে তাকিয়ে এক স্যালুট দিল। আরিয়ানও স্যালুট ফিরিয়ে দিয়ে আকাশের দিকে তাকালো। দীর্ঘ ৮ বছরের সেই অপবাদ আর লড়াই আজ পূর্ণতা পেল। ঢাকা সেনা নিবাসের অফিসার্স মেসে আজ যেন চাঁদের হাট বসেছে। চারিদিকে রঙিন আলোর রোশনাই আর সুগন্ধি ফুলের সমারোহ। আজ মেজর আরিয়ানের জীবনের সব থেকে খুশি দিন। ৮ বছরের লড়াই, কলঙ্ক আর ষড়যন্ত্রের পাহাড় ডিঙ্গিয়ে আরিয়ানার জীবনের নতুন এক অধ্যায় পা রাখছে। তার পাশে দাঁড়িয়ে আছে তার বাবা সালাম সাহেব, যার চোখে আজ আনন্দের অশ্রু। পত্যাঘাতগ্রস্ত শরীরটা আজ যেন অনেকটা সতেজ হয়ে উঠেছে ছেলের সুখ দেখে। আরিয়ান,
তোকে এই বর বেশে দেখে আমার মনে হচ্ছে তোর মা যদি আজ বেঁচে থাকতো তবে সে নিজেকে সব থেকে সুখী নারী ভাবতো। তোর জীবনের সব অন্ধকার কেটে গেছে বাবা। বাবা, আমার এই ফিরে আসার পেছনে সব থেকে বড় অবদান ছিল অহনার। ও যদি ইন্টারপোল থেকে আমাকে সাহায্য না করতো তবে আমি হয়তো কোনোদিন নিজের সম্মান ফিরে পেতাম না। আশীর্বাদ করুন বাবা, যেন আমরা একসাথেই এই দেশটার সেবা করতে পারি। ঠিক তখনই মণ্ডপে প্রবেশ করলেন কনে অহনা। তার পরনে লাল বেনারসি শাড়ি, কপালে ছোট্ট একটা টিপ আর সোনার গহনায় তাকে অপূর্ব লাগছে। একজন ইন্টারপোল অফিসারের কঠোরতার আড়ালে যে এমন এক স্নিগ্ধ রূপ লুকিয়েছিল তা দেখে আরিয়ান কিছুক্ষণের জন্য বাকরুদ্ধ হয়ে গেল। অহনার পাশে তার সহকর্মীরা তাকে গার্ড দিয়ে নিয়ে আসছে। কি ব্যাপার মেজর সাহেব? অপরাধী ধরার সময় তো আপনার চোখ খুব তীক্ষ্ণ থাকে, আজ হঠাৎ এমন চমকে গেলেন কেন? আসলে আজ বুঝলাম ইন্টারপোলের সব থেকে বড় অপরাধীকে আমি নিজেই গ্রেপ্তার করতে যাচ্ছি। আর সেই অপরাধী হলো আপনি অহনা, যে আমার মনটা অনেক আগেই চুরি করে নিয়েছে। বিয়ের আসরে সেনাবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা থেকে শুরু করে আরিয়ানের সেই পুরনো সহকর্মীরা সবাই উপস্থিত ছিলেন। কাজী সাহেব যখন বিয়ের মন্ত্র পড়ছিলেন তখন পুরো হলরুমে এক স্বর্গীয় নীরবতা নেমে এলো। আরিয়ান আর অহনা দুজনেই কবুল বলে জীবনের এক নতুন বন্ধনে আবদ্ধ হলেন। আরিয়ান, তুমি শুধু একজন দক্ষ আর্মি অফিসার নও, তুমি একজন হার না মানা লাড়াকু সৈনিক। তোমার আর অহনার এই জুটি দেশের জন্য এক বড় সম্পদ। তোমাদের আগামী দিনগুলো খুব সুন্দর হোক। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে খাওয়া দাওয়া পর্ব চলল। আরিয়ান আর অহনা একান্তে কিছুটা সময় কাটালেন। আরিয়ান লক্ষ্য করলো অহনার চোখে এক অদ্ভুত দীপ্তি। আরিয়ান, মনে আছে সেই থাইল্যান্ড দ্বীপের কথা, যখন আমরা ভেবেছিলাম আমরা আর জ্যান্ত ফিরবো না? আজ সেখান থেকে আমরা এই বিয়ের মণ্ডপে। জীবন সত্যিই খুব অদ্ভুত। হ্যাঁ অহনা, জীবন আমাদের অনেক পরীক্ষা নিয়েছে, কিন্তু আজ থেকে আমাদের লড়াইটা হবে একসাথে। যারা আমাদের আলাদা করতে চেয়েছিল তারা আজ জেলের অন্ধকারে, আর আমরা এই খোলা আকাশের নিচে একে অপরের হাত ধরে আছি। রাত যখন গভীর হলো, আরিয়ান তার বাবার হুইল চেয়ারটি নিজের হাতে ঠেলে বাসর ঘরে কাছে নিয়ে এলেন। সালাম সাহেব ছেলের মাথায় হাত রেখে দীর্ঘ আশীর্বাদ করলেন। আরিয়ান যখন অহনার হাত ধরে ঘরে ঢুকলো তখন বাইরে আতশবাজির আলোয় পুরো আকাশ রঙিন হয়ে উঠল। এই আলো যেন আরিয়ানের 8 বছরের সেই অপবাদ আর কলঙ্ক মুছে যাওয়ার প্রতীক। যদি ইচ্ছে শক্তি থাকে তাহলে সবকিছুকে উপেক্ষা করে নিজের জীবনে এগিয়ে যাওয়া সম্ভব, যার উজ্জ্বল প্রমাণ হলো আরিয়ান। তার সৎমা এবং সৎ ভাই ষড়যন্ত্র করে যখন তাকে ধর্ষণের মামলা দিয়ে ছোটবেলায় বাড়ি থেকে বের করে দেয়, তখন সে পুরোপুরি ভেঙে না পড়ে নিজেকে সময় দিয়ে গড়ে তোলে এবং এতটা কঠোরভাবে গড়ে তোলে যে পরবর্তীতে কেউ আপনার সামনে দাঁড়িয়ে থাকার সাহস না পায়।